স্ক্রিনের পর্দা অথবা স্ক্রিনে অভিনেতা অভিনেত্রীদের দুর্দান্ত অভিনয় দেখে আমরা প্রায়শই খুব মুগ্ধ হয়ে থাকি। টলিউডের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী, তিনি তার নিজের জীবনের একটা এমন ঘটনা আমাদের সকলের সাথে শেয়ার করেছেন যে ঘটনাটা পড়ার পরে আমি নিজেও খুব অবাক হয়ে গেছিলাম। উনি একজন অত্যন্ত গুণী অভিনেত্রী, কিন্তু তিনি তার পেশাগত কারণের জন্য ওনার নাম এবং ওনার ছবি দুটোই কিন্তু ব্যক্ত করতে বারণ করেছেন। তো সেই জন্য আমরা ওনার নাম বা ডিটেলস বলতে পারছি না, কিন্তু এটুকু আপনারা জানবেন উনি একজন অত্যন্ত গুণী, অত্যন্ত একজন সুন্দর, খুবই ট্যালেন্টেড একজন অভিনেত্রী। তো আজকের এই এপিসোডে আমরা কিন্তু ওনার নিজের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শুনব। আমরা সত্যি খুবই আনন্দিত এবং খুব অভিভূত যে ওনার মতো একজন অভিনেত্রীও ওনার ব্যস্ত সময়ের মধ্যে সময় বার করে আমাদের চ্যানেলের ঘটনা আপনাদের সকলের মতোই শোনেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় যে ঘটনাগুলো আপনারা পাঠাচ্ছেন সেই ঘটনা সম্পর্কে যদি কোনো ছবি অথবা ছোট ভিডিও থাকে সেটাও আমাদেরকে পাঠিয়ে দিন। আর প্লিজ আপনারা আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো কিন্তু অবশ্যই শেয়ার করতে পারেন। আপনারা আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই শেয়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই। তো আসুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। কিন্তু শুরু করার আগে একটা কথা বলবো, আজকে আমরা সত্যি খুব আনন্দিত যে উনি ওনার নিজের জীবনের ঘটনা সকলের সাথে শেয়ার করার জন্য আমাদের চ্যানেলে উনি ইমেল করেছেন, এবং আমি যথাসাধ্যভাবে চেষ্টা করব ওনার ঘটনাটা ঠিক যেভাবে উনি লিখেছেন সেভাবেই আপনাদের সামনে তুলে ধরার। চলুন শুরু করা যাক। মূল ঘটনাটা বলার আগে ঘটনা সম্পর্কিত আমি কয়েকটা কথা বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে এবং আমারও বোঝাতে সুবিধা হবে। আর ঘটনাটা বলার সময় আমি ওনাকে ম্যাডাম বলেই সম্বোধন করছি। তো ম্যাডাম যেভাবে ইমেলটা লিখেছেন যে উনি যেহেতু এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তো সেই জন্য ওনাকে প্রচুর ট্র্যাভেল করতে হয়। এই ঘটনাটা যখন ঘটেছিল সেই সময় উনি একটা ওয়েব সিরিজের জন্য শুটিং করছিলেন। এটাও উনি লিখেছেন যে উনি ওনার শটের মাঝখানে বা ওনার যখন যখন গ্যাপ থাকে তো সেই সময় কিন্তু আমাদের চ্যানেলের ঘটনাগুলো উনি হেডফোনে শুনতে থাকেন। তো উনি বেশ কিছুদিন ধরেই আমাদের চ্যানেলটাকে ফলো করছেন। তো ঘটনাটা যেটা ঘটে, উনি তখন ওয়েব সিরিজের শুটিংয়ের জন্য গোয়া গেছিলেন, এবং গোয়াতে পালোলেম বিচ বলে একটা জায়গা রয়েছে, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন বা গেছেনও। তো সেখান থেকে আরও কিছুটা দূরে একটা বিরাট বড় বিচ বাংলো আছে। তো পুরো বাংলোটায় ওই যে ওয়েব সিরিজের যে শুটিংটা হচ্ছিল, তো পুরো শুটিং ইউনিটটা নাকি ওই বিচ বাংলোতে গিয়ে উঠেছিল। আর ওই বাংলোটার সাথে একদম অ্যাটাচ ছিল একটা প্রাইভেট বিচ। এবার ওনাদের মোটামুটি মানে যে শুটিংয়ে যে শিডিউলটা থাকতো, মোটামুটি সকাল 8টা থেকে ওনাদের শুটিং শুরু হয়ে যেত। মাঝখানে মাঝখানে হয়তো একটু একটু গ্যাপ থাকতো। তো এইভাবে ওনারা ওখানে মানে ওনাদের টোটাল আর কি গোয়াতে শুটিং হয়েছিল 8 দিন, ঠিক আছে। এবং এই 8 দিনের মধ্যে 7 দিনই কিন্তু ওনার মানে আর কি ওনার শট দেওয়ার ছিল। এইবারে ওইখানে থাকাকালীনই ওনার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল একদিন রাতে। তো এটাই হচ্ছে মূল ঘটনা। আচ্ছা, এবারে আমি বলি যে ওনারা যে জায়গাটায় উঠেছিলেন গিয়ে, আমি বললাম যে ওটা একটা মানে যে বিচ বাংলোটা ছিল ওখানে একটা প্রাইভেট বিচ ছিল। এইবারে ওই সে সামনের যে জায়গাটা ছিল, আর পুরো ওই বাংলোটাতে ওনাদেরই মানে শুটিং ইউনিটের সবাই রয়েছে। আর ওটা 3তলা একটা বাংলো ছিল। একদম ওপরের যে ফ্লোরটা ছিল, একদম টপ ফ্লোরটা, তো টপ ফ্লোরে বেশ কিছু অভিনেতা অভিনেত্রী মানে অনেকগুলো আর কি বিশাল বাড়ি, অনেকগুলো ঘর রয়েছে। তো তারা উপরের ফ্লোরে ছিল।
উনি ছিলেন মাঝখানের ফ্লোরটায়, মানে দোতলায় উনি ছিলেন, তিনতলায় আর কি আরও আর্টিস্টরা রয়েছেন, আর দোতলাতেও প্রচুর আর্টিস্টরা ছিলেন ওনারা। আর একতলা এবং আরও যে পাশে পাশে যে ঘরগুলো ছিল ওইখানে ইউনিটের সমস্ত লোক, মানে ক্যামেরা পার্সন থেকে শুরু করে মেকআপ পার্সন থেকে শুরু করে আরও ওনাদের সহকারী প্রচুর লোকজন তো থাকে। তো সবাই ওনারা নিচে, মানে ঘর তো ছিলই, এবং নিচের ঘরের পাশাপাশিও বেশ কয়েকটা ঘর ছিল। তো পুরো ইউনিটটা আর কি ওই পুরো বাংলোর মধ্যে থাকছে। এবার ওনারা এসছে প্রায় 2-3 দিন হয়ে গেছে। এবার প্রত্যেক দিনই মোটামুটি ওই বিকেল অবধি কিন্তু ওনাদের মানে শট দিতে হয়, ওনাদের পুরো শুটিংয়ের আর কি পার্ট থাকে। এইবারে আগের দিন, মানে যেদিন ঘটনাটা ঘটে ঠিক তার আগের দিনের কথা আমি বলছি। আগের দিন ওনাদের বেশ মোটামুটি, আমি বললাম যে মোটামুটি ওই 7:30 অবধি ওনাদের কাজ করার কথা ছিল। বাট হঠাৎ করেই সেই দিন ওয়েদারটা খুব খারাপ হয়ে যায়। এবার যেহেতু ওয়েদার খারাপ হয়ে যায় তো সেহেতু মানে যেহেতু আউটডোর শ্যুট ছিল তো সেইটা কমপ্লিট করতে ওনারা পারেননি। এবার ওনাদের যেহেতু নির্দিষ্ট শুটিংয়ের শিডিউল থাকে, আপনারাও হয়তো জানবেন অনেকে, যে যেভাবে আর কি উনি লিখেছেন আমি সেভাবেই আপনাদেরকে বলছি। তো ওনাদের শিডিউল থাকে, এবার শিডিউলটা পিছিয়ে গেল যেহেতু ওখানে আউটডোর শ্যুট, ওয়েদার খারাপ, তো করা গেল না। তো পরের দিন ঠিক হলো, মানে পরের দিন একদম ওয়েদার পারফেক্ট হয়ে যায়, একদম সুন্দর সানলাইট। তো ওনারা ভাবলো যে পরের দিনই পুরোটা কমপ্লিট করা হবে। এবারে মানে যেভাবে যতটা টাইম আর কি অ্যালট করা থাকে তো সেভাবে তো সবসময় চলে না, কখনো কখনো একটু লেটও হয়ে যায়। তো এইরকম করতে করতে সেদিনে আর কি ওনাদের যে শিডিউল ছিল সেটা শেষ করতে করতে প্রায় রাত 2-2:30 বেজে যায়। সমস্ত কিছু আর কি ঠিকঠাক করতে, কিছুটা আউটডোর ছিল কিছুটা ইনডোর ছিল, সব কিছু মিলিয়ে। তো ওনারা গাড়ি করে তারপরে চলে এসছে ওনাদের ওই সেই বীজ বাংলোটায়। এবার আসার পরে তো সবাই ভীষণ রকমভাবে টায়ার্ড হয়ে পড়েছে, খুব স্বাভাবিক, সারাদিনে ওরকমভাবে একটা হেক্টিক শিডিউলের পরে যে কেউ টায়ার্ড হয়েই যাবে। তো উনিও টায়ার্ড হয়ে গেছেন। তো সবাই সবার রুমে চলে গেছে। এবার সবাই গিয়ে কী করে, একটু ফ্রেশ ট্রেশ হয়ে সবাই কোনো রকমে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। তো সেদিন ওনার আর সেরকম একটা খেতে ইচ্ছে করছিল না, তো উনি স্যুপ অর্ডার করেছিলেন, তো স্যুপই ওনার জন্য দেয়া হয়। তো উনি স্যুপটা খান। এবার এসে একবার উনি স্নান করেছিলেন, তো স্যুপ টুয়া খাওয়ার পরে না, মানে অনেক সময় উনি যেটা লিখেছেন ইমেলে যে ওনার যদি এরকম খুব লেট নাইট কাজ হয় তো ওনার রিফ্রেশমেন্টের জন্য উনি কিন্তু 2-3 বার করে স্নান করেন, ওটা আর ওনার ভালো লাগে। তো উনি খাওয়া দাওয়া করার পরে উনি ঘুমানোর চেষ্টা করছিলেন, তো স্বাভাবিকভাবে ওনার ঘুম আসছিল না। আর আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, পরের দিনটা কিন্তু ওনার কোনো আর কি শট ছিল না, আবার তার পরের দিন হচ্ছে লাস্ট, ঠিক আছে। তো এবার উনি ভাবলেন যে ঠিক আছে, কালকের দিনটা তো ওনার বেরোনো নেই, উনি বীজ বাংলোতেই থাকবেন ওখানে। এবার উনি ভাবলেন যে তাও ঘুম তো আসতে হবে, তো যেহেতু ঘুম আসছে না উনি আরেকবার স্নান করতে গেছেন। উনি ওনার রুমের সাথে অ্যাটাচ যে টয়লেট ছিল ওখানেই উনি বাথরুমে স্নান টান করেন। এবার স্নান করার পরেও যখন উনি শুয়েছেন ওনার কিছুতেই ঘুম আসছে না, কোনো একটা কারণে। উনি বলছেন যে এরকম কিন্তু আমাদের শুটিংয়ে হয়, মানে এমনও হয়েছে যে উনি অনেক দূরে, কলকাতা থেকে অনেক দূরে আউটডোরে গেছেন, একদম উনি বাড়ি ফিরেছেন 3:30-4 বেজে গেছে ভোরবেলা। এরকম ঘটনা কিন্তু ঘটেছে, এমন নয় যে এরকম ওনার এক্সপিরিয়েন্স এর আগে হয়নি। তো যাই হোক, তো উনি আবার স্নান করেছেন খাওয়া দাওয়ার পরেও, কিন্তু ওনার না কিছুতেই ঘুম আসছে না। এবার উনি ভাবলেন যে কি সুন্দর, মানে তখন আর কি মধ্যরাত হয়ে গেছে, আর যেহেতু প্রাইভেট বিচ তো একদম খুব সুন্দর লাগছে, মানে ওনার জানলা থেকে, রুমের জানলা থেকে পুরো বিচটা খুব সুন্দর লাগছে, সমুদ্র বিচ। তো উনি ভাবলেন কি যে ঘুম তো আসছে না, তো একটুখানি পায়চারি করি, কারণ সারাদিনটা পুরো শ্যুটের মধ্যে গেছে। তো উনি ওনার মানে রুম থেকে উনি বেরিয়ে, লক করেছেন রীতিমতো, লক করে উনি বেরিয়ে ওই বিচের যে জায়গাটা ছিল ওইখানটা উনি হাঁটাহাঁটি করছেন। আচ্ছা, এইবারে উনি যখন ওই বিচের মাঝখানটায় হাঁটাহাঁটি করছেন, মানে একদমই সামনে, বললাম যে প্রপার্টির সাথে একদম লাগোয়া প্রাইভেট বিচ রয়েছে, ওখানটা মানে চলাফেরা করতে করতে ওনার বেশ শরীরটা না বেশ সুন্দর লাগছে, মানে একটা ফুরফুরে হাওয়াতে উনি হাঁটাচলা করছেন ওরকম মধ্যরাতে, কেউ আশেপাশে নেই, জায়গাটা খুব পিসফুল লাগছে ওনার। এইভাবে হাঁটাচলা করতে করতে উনি না দূর থেকে, মানে জাস্ট উনি যেখানটা আর কি, মানে খুবই অল্প জায়গার ভিতরে উনি বারবার পায়চারি করছিলেন, তো সেখানে দাঁড়িয়ে উনি দেখেন যে ওনার থেকে আর হয়তো কিছুটা দূরে, হয়তো ম্যাক্সিমাম 20-25 হাত দূরে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। মানে মেয়েটার বয়স হবে এই 13-14 এরকম বয়স হবে মেয়েটার, মেয়েটা দাঁড়িয়ে রয়েছে। এবার উনি ভাবছেন, মানে খুব বেশি তো আলো নেই, যতটুকু আর কি আলোতে উনি দেখতে পাচ্ছেন। তো উনি না প্রথমে খেয়াল করেননি, কারণ ভেবেছেন যে ওইখানে আরও হয়তো ওদিকে
মানে বাংলো ঠাংলো রয়েছে, সেখানেও প্রাইভেট বিচ হয়তো আছে, হয়তো তাদেরই মধ্যে কেউ দাঁড়িয়ে রয়েছে। এবার উনি পায়চারি করছেন, ওনার বেশ ভালো লাগছে। এবার উনি ভাবছেন এবার উনি রুমে চলে যাবেন, বেশ এত অনেক রাতই হয়েছে, এবার ভাবছে যে এবার তাহলে মনে হয় ঘুমটা চলে আসবে। তো উনি দেখছেন যে মেয়েটা না ওই অন্য দিক থেকে আর কি, মানে যেদিকে মেয়েটি ছিল সেই মেয়েটি আস্তে আস্তে কাছে আসছে। এবার কাছে যখন আসছে মনে হয়েছে, তো ওনার একটুখানি সন্দেহ হলো যে কি ব্যাপার, মেয়েটা এভাবে এত রাতে কি করছে। তো উনি একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি দেখছেন যে মেয়েটা মানে আস্তে আস্তে ওনার দিকেই আসছে, মানে উনি যে দিকটা আর কি রয়েছেন সেদিকটাতে আসছে। আর চারিদিকটা পুরো নিস্তব্ধ, একদম কিচ্ছু নেই। ভালো কথা, ওনার একটুখানি মানে ইন্টারেস্ট এলো মনে যে কি ব্যাপার, মেয়েটা এরকম রাতের বেলা কেন আসছে। আর মেয়েটা কিন্তু খুব একটা বয়স নয়, 14, 15, 13, 14 এরকম। হঠাৎই মানে উনি কিন্তু দেখছিলেন, ম্যাডাম ওই মেয়েটির দিকেই তাকিয়েছিলেন, বাট তাকাতে তাকাতে উনি দেখেন হঠাৎ করেই মেয়েটা ভ্যানিশ হয়ে গেল মনে হলো। এবার দেখুন, মানে রাতের বেলা, অত রাতে, আর জায়গাটায় প্রচুর যে আলো রয়েছে তাও নয়। তো হঠাৎ করেই মেয়েটাকে ইনভিজিবল হতে দেখেন উনি প্রথমে একটু ঘাবড়ে যান যে কী হলো ব্যাপারটা, মেয়েটা চোখের সামনে কোথায় চলে গেল। এবারে ওই যে পুরো জায়গাটা রয়েছে ওখানে আশেপাশে আরও ওরকম দু একটা কিছুটা দূরে দূরে এরকম বীজ বাংলো টাইপের রয়েছে। উনি ভাবলেন যে হয়তো মেয়েটা কোথাও ঢুকে গেছে, আমি খেয়াল করিনি অন্ধকারের মধ্যে। তো উনি না এটা চিন্তাভাবনা করে উনি ঘরে চলে আসেন, ওনার নিজের রুম থেকে উনি লিফটে করে উনি ওনার ফ্লোরে চলে আসেন। এবং ফ্লোরে এসে যখন উনি ওনার কিটা দিয়ে ওনার লক মানে ঘরের লকটাকে খোলার চেষ্টা করছেন, অদ্ভুতভাবে মানে উনি তো ওখানে টোটাল ওনার ওখানে 8 থেকে 9 দিন মতো ছিলেন। এবার 9 দিন মতো যে ছিলেন, আমি বললাম যে এটা কিন্তু একদম লাস্টের দিকে ঘটনাটা ঘটে, মানে এই ঘটনার 2 দিন পরেই কিন্তু ওনারা ব্যাক করে আসেন। পরের দিনটা ওনার শ্যুট ছিল না, তারপরের দিনটা শ্যুট ছিল, তারপরের দিন ওনাদের কলকাতায় ব্যাক করা ওনার। তো উনি না কিছুতেই মানে যত ট্রাই করছে ততই কিন্তু মানে মানে ওনার এটা কোনো কার্ড সিস্টেম ছিল না, একটা মানে প্রপার একটা লক অ্যান্ড কি মতো ছিল। তো এই কিটা যতই উনি কি হোলের ভিতরে ইনসার্ট করছেন কোনোভাবেই দরজাটা খুলছে না। তো ওনার তো মানে ভারী বিপদে পড়ে গেল, এত রাতে কার কাছ থেকে হেল্প চাইবে। তো দুজন কেয়ারটেকার মতো আছে, তার মধ্যে দুজনই এত রাতে অবভিয়াসলি ঘুমোবে। তো কোনোভাবেই খুলছে না, তো অনেক কষ্টে উনি বেশ কিছুক্ষণের চেষ্টায় উনি খোলেন। এবং খোলেন যখন মানে যেই মুহূর্তে খুলে যায়, সেই মুহূর্তে দরজাটা যখন খোলে আলটিমেটলি, তখন উনি বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি ওটা মানে ওনার যে কিটা ছিল সেই কিটা কি হোলের মধ্যে ঢুকিয়ে যে উনি খুলেছেন লকটাকে আনলক করে, সেটা কিন্তু নয়, জাস্ট এমনিই খুলে গেল মনে হলো, হঠাৎ করেই খুলে গেল এরকম। তো ওনার ভারী অদ্ভুত লাগলো যে তার মানে কি এই কিটা কি ঠিকমতো কাজ করে না, এটা যেভাবে খুললো সেটা আমি হাত দিয়ে একটু হ্যান্ডেলটাকে কোনোরকমভাবে এদিক ওদিক নাড়লাম আর খুলে গেল। ওনার একটু অদ্ভুত টাইপের লাগলো যে কদিনে উনি এরকম কোনো প্রবলেম ফেস করেননি। এবার উনি শুয়ে পড়েছেন, ওনার কিন্তু মাথায় তখন আর ওই মেয়েটার চিন্তাও নেই, কোনো কিছু চিন্তা নেই, উনি একদম ফ্রেশ মাইন্ডে শুয়ে পড়েন, জল খেয়ে শুয়েছেন ম্যাডাম। এবার শুয়ে উনি তো কিছুক্ষণ ওর পরে ওনার ঘুমও চলে আসে। ঘুম চলে আসার পরে আচ্ছা এখানে একটা জিনিস মেনশন করি, সেটা হচ্ছে ওনার যে রুমটা ছিল সেই রুমে টেবিলের উপরে একটা ছোট টেবিল ল্যাম্প ছিল। তো উনি টেবিল ল্যাম্পের যে লাইটটা ছিল সেটাকে একটু ডিম করে মানে ঘরটা হালকা আলো করে উনি ঘুমিয়ে পড়েন। ঠিক মানে ওনার ঘুমিয়ে পড়েছেন তার 1-1.5 ঘন্টা পরে হবে কি তার আগেও হতে পারে, ওনার ঠিক টাইমিংটা মনে নেই ম্যাডামের। উনি যেটা লিখেছেন, ওনার মনে হলো যে উনি যে আর কি বললাম যে টেবিল ল্যাম্প যেটা ছিল সেই টেবিল ল্যাম্পের আলোটার ইন্টেন্সিটিটা উনি কমিয়ে দিয়েছিলেন যাতে ঘরটাও আলোকিতও থাকে আবার চোখেও না লাগে আলোটা। বাট হঠাৎই ওনার ঘুমটা ভেঙে যায় এবং উনি খেয়াল করেন যে ওনার পাশের টেবিলে যে টেবিল ল্যাম্পটা রয়েছে সেই লাইটটায় কেউ খুব মানে বাড়িয়ে দিয়েছে, মানে ইন্টেন্সিটিটা যেটা কমানো ছিল, যেটা একদম হালকা আলো হয়েছিল সেটা একেবারে প্রচণ্ড গমগমে আলো টাইপের। উনি তো একটু অবাক হয়ে যান যে তাহলে কি লাইটটা কিছু প্রবলেম করছে। তো উনি লাইটটার ইন্টেন্সিটিটা আবার কমিয়ে দেন এবং কমিয়ে উনি আবার শোয়ার চেষ্টা করেন। এবার উনি যখন শোয়ার চেষ্টা করছেন ঠিক সেই মুহূর্তে ওনার রুমের সাথে যে অ্যাটাচ যে টয়লেটটা ছিল সেইখানে মানে খুব জোরে জল ফেললে বাথরুমে যেরকম আওয়াজ হতে পারে, বাথরুমের সাথে একটা যে বাথটাব ছিল স্নানের জন্য, তো সেই বাথটাবের থেকে মনে হচ্ছে যেন জল পড়ার আওয়াজ আসছে, মানে একটা ঝরঝর করে জল পড়ার আওয়াজ আসছে। মানে যেটা ম্যাডাম লিখেছেন যে উনি শুটিংয়ের জন্য বুঝতেই পারছেন উনি যে প্রফেশনে রয়েছেন সেই প্রফেশনে প্রচুর ট্রাভেল করতে হয়, বিভিন্ন জায়গায় ওনার ট্রাভেল করা, একা থাকার অভ্যেস আছে, কিন্তু ওনার সাথে এরকম কোনো দিন এরকম ঘটনা ঘটেনি
যে হঠাৎ করেই বাথরুমের থেকে এরকম আওয়াজ আসবে। এইটা না মানে যেই মুহূর্তে উনি জলের আওয়াজটা পান, উনি হঠাৎ করে চমকে গিয়ে মানে খাট থেকে উঠে পড়েন। উঠে উনি মানে শুয়েছিলেন, উঠে বসেছেন আর কি। উঠে বসার পরে উনি ভাবতেন যে এত জোরে জলের আওয়াজ কি করে হচ্ছে। মানে প্রথম চোটে উনি ভাবেন যে আদৌ কি আওয়াজটা ওনার সাথে যে ঘর রয়েছে তার সাথে অ্যাটাচ যে বাথরুমটা রয়েছে সেখান থেকেই কি আওয়াজটা আসছে, নাকি বাইরে কোনো বা পাশের কোনো ঘর থেকে আসছে। কিন্তু একটুক্ষণ মন দিয়ে শোনার পরে উনি বুঝতে পারেন যে না, উনি ঠিকই শুনেছেন, এই জল পড়ার আওয়াজটা ওনার বাথরুম থেকেই আসছে এবং বাথরুমের দরজাটা লক করা আছে আর কি, ভেজানো রয়েছে। ওনার না ভীষণ ভয় লেগে যায় তখন। তখন উনি ভাবেন যে উনি যে ঘরের মধ্যে রয়েছেন তো বাথরুমের মধ্যে কেউ লুকিয়ে নেই তো। তো এটা ভেবে না উনি মানে তখন একদম স্পষ্ট, ম্যাডাম তখন স্পষ্ট মনে মনে বুঝে গেছেন যে ওনার ঘরে দ্বিতীয় কোনো ব্যক্তি ঢুকে আছে। এবার উনি কি করবেন, ওনার তখন মনে হলো যে বাথরুমের দরজাটা তো ভেজানো আছে, বন্ধ করার মতো রয়েছে, কিন্তু মানে যে ঘরটায় উনি রয়েছেন রুমের ঘরটা তো উনি আর কি ভিতরে রয়েছেন। এবার উনি ভাবছেন কি কোনো রকমের ঘরটা থেকে উনি বেরিয়ে যেতে পারেন। তো উনি তখন আস্তে করে পা টিপে টিপে নেমে ওনার মোবাইলটা নিয়েছেন। মোবাইলটা নিয়ে উনি ঘর থেকে মানে জাস্ট বেরিয়ে যাওয়ার জন্য উনি জাস্ট খাট থেকে নেমে মানে একদম উনি বলছেন যে উনি যেটা লিখেছেন যে একদম পা টিপে টিপে উনি একদম শিওর যে বাথরুমে কেউ আছে, সেটা চোর হোক ডাকাত হোক যে হোক কেউ একজন আছে। উনি আস্তে আস্তে করে গিয়ে ওনার রুমের দরজাটা খোলার চেষ্টা করছে। এবারে দেখুন, আপনি যদি আপনার রুমটাকে লক করেন তাহলে সেটা আপনি খুব তাড়াতাড়ি মানে খুব সহজেই হোটেলের রুমটা আপনি ভিতর থেকে খুলতে পারবেন, যেহেতু আপনি হোটেলের ভিতরে রয়েছেন, আপনি বাইরে যেতে চাইছেন। কিন্তু অদ্ভুতভাবে ঘরটা কিন্তু উনি যতই দরজাটার লকটা ধরে উনি খোলার চেষ্টা করছেন কোনোভাবে একদম সিম্পল লক ছিল। একদম সিম্পল লক। আর একটা কথা বলে রাখি, যে বীজ বাংলোটা উপরে ওনারা ছিলেন ওই বাংলোটা অ্যাকচুয়ালি পুরোনো দিনে কারোর বাড়ি ছিল, ঠিক আছে। এবার তারপরে সেটাকে মডিফিকেশন করে অ্যামিনিটিস বাড়ি, ওটাকে একটা এরকম বীজ বাংলো বা এয়ারবিএনবি টাইপের করে রেখেছে। তো ওখানে যে লকটা ছিল সেই লকটা যে খুব মানে খুব জটিল একটা লক বা খুব মানে টাইট সেরকম কিন্তু কিছু না, একদম সিম্পল মেকানিজম যেভাবে আর কি নর্মাল হোটেলে থাকে সেরকম একটা লক, যেটা মানে হোটেলের ভিতরে যে আছে তার পক্ষে খুবই ইজিলি খুলে রুম থেকে বাইরে যাওয়া সম্ভব। উনি অবাক হয়ে যান যে একবার দুবার নয়, টানা 4 থেকে 5 বার উনি দরজাটা খোলার চেষ্টা করছেন এবং কোনোভাবে উনি দরজাটা খুলতে পারছেন না। এই সিচুয়েশনে হঠাৎ করেই বাথরুমে যে জল পড়ার আওয়াজটা হচ্ছিল সেই জল পড়ার আওয়াজটা কিন্তু নিজে থেকে থেমে যায়। যেই মুহূর্তে নিজে থেকে জল পড়ার আওয়াজটা থেমে যায়, ম্যাডাম লিখেছেন যে আমি প্রচণ্ড রকমভাবে ভয় পেয়ে যাই এবং এতটাই উনি ভয় পেয়ে যান যে উনি সঙ্গে সঙ্গে ওনাদের যে এই যে ওয়েব সিরিজটা আর কি উনি করতে গেছিলেন, তো সেখানে ওনাদের প্রত্যেকটা ইউনিটের একজন করে হেড থাকে, 2-3 জন করে বিভিন্ন বিভিন্ন কাজে নাকি হেড থাকে। আচ্ছা, এখানে আমি যে যে কথাগুলো বলছি এগুলো কিন্তু কোনোটাই আমি নিজেও জানি না, কারণ আমি এই বিষয়ে আমার কোনো সেরকম নলেজ নেই। তো উনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই কিন্তু বলছি। তো ওনাদের এরকম যে শুটিংয়ের এই সমস্ত বিষয়গুলো যিনি দেখাশুনো করেন, তো সেই ম্যানেজারকে উনি একটা ফোন করে দেন। উনি সঙ্গে সঙ্গে একটা ফোন করেছেন। অদ্ভুত বিষয় হচ্ছে যে যেইখানে উনি বিগত 5-6 দিন ধরে রয়েছেন, যেখানে এখানে কিন্তু মানে নেটওয়ার্ক ভীষণ রকমভাবে ভালো, ইভেন ইন্টারনেটও খুব ভালো রয়েছে, আর মোবাইলের টাওয়ার তো ভালো রয়েছেই। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে উনি ওনার ম্যানেজারকে প্রথমবার ফোনটা করেন এবং ফোনটা করে না মানে উনি ফোনটা কানে দেননি, উনি জাস্ট হাতে ফোনটা রেখে উনি ডায়াল করেছেন এবং ফোনটাকে উনি স্পিকারে করেছেন। যে মানে উনি আর কি এতটা তখন টেন্সড হয়ে গেছে যে দরজা খুলছে না, বাথরুম থেকে জলের আওয়াজ আসছে, হঠাৎ করে আবার বন্ধ হয়ে গেল। তো উনি এটা জানানোর জন্য ফোনটা করেছেন। এবার ফোনটা করে ওনার তো স্পিকার অন আছে, কিন্তু উনি কোনো রিং হচ্ছে সেই আওয়াজ পাচ্ছেন না। তো কিছুক্ষণ পরে ওনার যখন চোখটা পড়েছে উনি দেখেন যে ওনার ওখানে আর কি ওই বাংলোতে আর কি ওয়াইফাই সিস্টেম রয়েছে। তো সেই ওয়াইফাইটা কিছুক্ষণ আগে অবধি উনি যখন ঘুমিয়েছিলেন ঠিক তার আগে পর্যন্ত কিন্তু ওনার ফোনটা খুব সুন্দরভাবে ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড ছিল। বাট এবারে উনি দেখলেন না ওনার ফোনে কোনো সিগন্যাল আছে, ঠিক আছে, না ওনার ফোনে ইন্টারনেট কাজ করছে, মানে ওয়াইফাইও ডিসকানেক্ট হয়ে গেছে, ওনার যে টাওয়ার রয়েছে, যে সার্ভিস প্রোভাইডার রয়েছে তার কোনো টাওয়ার নেই, একদম ডেড ফোন বলা যেতে পারে।
ফলে উনি যে ওনার ম্যানেজারকে, ওনাদের যে শুটিং ইউনিটের যে ম্যানেজারকে ফোন করছিলেন, তাকে উনি কল করতেই অ্যাকচুয়ালি পারেননি, কারণ রিংই হয়নি। এইবার ওনার প্রচণ্ড ভয় লেগে যায় যে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, উনি যেটা ম্যাডাম যেটা লিখেছেন যে সেই মুহূর্তে মানে যখন আর কি উনি এরকম চিন্তাভাবনা করছেন যে ফোন করবেন, বাট ফোন লাগছে না, দরজা খুলছে না, এবার দরজা হালকা হালকা করে উনি ধাক্কানোর চেষ্টা করছেন, এই মুহূর্ত থেকে ওনার ওই যে ঘরে যে আমি বললাম যে টেবিলের উপরে যে টেবিল ল্যাম্পটা ছিল, সেই টেবিল ল্যাম্পটা কিন্তু মানে আলোটা একবার জ্বলছে একবার নিভছে, একবার জ্বলছে একবার নিভছে, এটা কিন্তু আস্তে আস্তে হওয়া শুরু হয়েছে। খুব জোরে জোরে হচ্ছে তা নয়, খুব আস্তে জোরে এরকম করে হচ্ছে। এইটা দেখে না ওনার কোথাও একটা মনে হলো কিছু একটা গন্ডগোল আছে। এবার উনি কিন্তু কন্টিনিউয়াস এর মাঝখানে দরজাটা বারবার বারবার করে খোলার চেষ্টা করছেন, হ্যান্ডেলটা ধরে জাস্ট সামান্য একটু নিচের দিকে চেপে নিচের দিকে ধরলেই কিন্তু দরজাটা খুলে যাবে, কিন্তু এই সিম্পল জিনিসটা কোনোভাবে হচ্ছে না। উনি কন্টিনিউয়াস দরজাটা খোলার চেষ্টা করছেন, সেটাও খুলছে না। উনি মোবাইলটা বারবার দেখছে মোবাইলে না ইন্টারনেট সার্ভিস রয়েছে, না ওনার কোনো মানে ফোনে টাওয়ার আছে, কিচ্ছু নেই। এর মাঝখানে ওনার পুরো রুমটা মানে ওনার যে ঘরের যে রুমটা ছিল সেই রুমটা না প্রচণ্ড ঠান্ডা হতে থাকে। আচ্ছা, এবার এখানে একটা জিনিস বলি, ওনাদের প্রত্যেকটা ঘরে কিন্তু এসি চলছিল। এবার এসিটাকে উনি এমনভাবেই টেম্পারেচারটাকে উনি কন্ট্রোল করে রেখেছিলেন, যার ফলে এসিটা কিন্তু বেশ মানে রুমের টেম্পারেচার কমফর্ট ছিল, মানে কমফর্টেবল আর কি, আপনি কমফর্ট ফিল করবেন। বাট ওই রকমভাবে মানে আপনারা কেউই কিন্তু ওরকমভাবে ঘরের মধ্যে কিন্তু এসিকে কখনো এরকম চিল্ড করে রাখি না। মানে উনি যেটা লিখেছেন ম্যাডাম, যে ঘরে তখন টেম্পারেচার আস্তে আস্তে ড্রপ করতে করতে প্রায় মনে হচ্ছে যেন মানে 11-12 ডিগ্রি টেম্পারেচার থাকলে যেরকম একটা কনকনে ঠান্ডা লাগে, সেরকম একটা কনকনে ঠান্ডা ওনার লাগা শুরু হলো। আর ওদিকে এরকমভাবে ওই যে টেবিল ল্যাম্পটা ছিল সেই টেবিল ল্যাম্পের আলোটা জ্বলছে নিভছে এরকম করছে। আর বাথরুমে কিন্তু একদম কোনো আওয়াজ হচ্ছে না, বন্ধ হয়ে গেছে জলের আওয়াজ। এমন সময় উনি না মানে কি করবেন না কিছু বুঝতে পারছেন না। তো উনি তখন ভাবলেন যে না, আমি এভাবে ভয় পেলে তো হবে না, আমাকে মানে একটুখানি সাহস আনতে, মানে সেই সময় ওনার নিজেরই মনে মনে নিজেরই একটা মন অন্য মনকে আর কি বলছে যে তুই তো ভয় পাচ্ছিস কেন, তোর তো এত ভয় পাওয়ার তো কিছু নেই, তুই একবার বাথরুমটা খুলে দেখ কি আছে, বা বাথরুমটাকে একবার কোনো রকম উঁকি মেরে বাথরুমটাকে লক করে দে। তো ওনার একটা মন ওনাকে বলছে যে না সাহস আন, মনে এত ভয় পাস না, কিন্তু অন্য মনটা ওনার প্রচণ্ড ভয় পাচ্ছে। খুব স্বাভাবিক, ওরকম একটা সিচুয়েশনে যে কারোই মানে যে কোনো মানুষেরই ভয় পেয়ে যাওয়ার কথা। এমন অবস্থায় উনি তখন না আস্তে 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 যেটা উনি একদম দরজার দিকে ছিলেন সেখান থেকে উনি সরতে সরতে উনি একটু একটু করে মানে ট্রাই করতে মানে সরে সরে আসছেন উনি যে কিছু একটা যদি করা যায়। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, ওনার যে আর কি রুমটা ছিল, ওনার তখন মানে উনি কিছুক্ষণের জন্য ওনার সেই জিনিসটা মাথা থেকে বেরিয়ে গেছিল। সেটা হচ্ছে যে ওনার দুটো ফোন আছে, একটা আইফোন আর একটা হচ্ছে এমনি নর্মাল একটা অ্যান্ড্রয়েড ফোন। এবার ওই অ্যান্ড্রয়েড ফোনটা কিন্তু ওনার মেইনলি ব্যাগের মধ্যে ঢোকানো থাকতো, কারণ ওই ফোনটা উনি অতটা ইউজ করতেন না। তো উনি তখন ভাবলেন যে আমার ব্যাগে তো আর একটা ফোন আছে, মানে এই ফোনটা মানে ওনার আইফোনে যে ঘটনাটা ঘটেছে যে ইন্টারনেট কানেক্টেড নেই, তারপরে মোবাইলে যে টাওয়ার তাতেও কিছু নেই, তো উনি ভাবলেন যে আমার ব্যাগের কাছে একটা ফোন আছে ব্যাগের মধ্যে। তো সেই ব্যাগটা ছিল ওনার যে বড় যে আমি বললাম যে ঘরে একটা জানলা ছিল, সেই জানলার ওখানে একটা বেঞ্চ মতো ছিল খুব সুন্দর, তো সেটার উপরে উনি রেখেছিলেন। তো ওনার মনে এলো যে আরে আমি ওই ফোনটা নিয়ে ট্রাই করে দেখতে পারি কি ব্যাপার আছে ওখানে যদি টাওয়ার থাকে। আচ্ছা, ম্যাডাম যেটা লিখেছেন যে উনি ওই ফোনটা খুব একটা ব্যবহার করতেন না, কারণ ওই নাম্বারটা ওনার প্রচুর পুরনো। তো যেহেতু প্রচুর পুরনো আর অ্যাকচুয়ালি কিন্তু এই নাম্বারটা অ্যাকচুয়ালি ওনার মায়ের, তো উনি যেহেতু এখনকার দিনে বুঝতেই পারছেন যে একটা ফোন নাম্বার যদি অনেক পুরনো হয় সেটা অনেক জায়গায় দেওয়া থাকে, তো ফট করে সেই নাম্বারটা কেউ বন্ধ করতে পারে না। তো সেই জন্য উনি কিন্তু ওই ফোনটা মানে একটা ওই সিম কার্ডটাকে একটা ফোনে রেখেছিলেন জাস্ট সিকিউরিটি পারপাস। তো উনি ভাবলেন যে ঠিক আছে একবার দেখি। এই উপরে উনি মনে প্রচুর মানে আর কি সাহস এনেছেন এবং ওনার প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তো একটা চাদরও গায়ে দেওয়ার ছিল। তো উনি আস্তে আস্তে এক পা করে ওই দরজার সামনে থেকে উনি ওই যে জানলা রয়েছে সেখানটা উনি আস্তে আস্তে পা ফেলে আসেন। এইবারে যেই মুহূর্তে উনি জানলার কাছে কোনো রকমে এসে উপস্থিত হন, তো উনি ওনার মানে জাস্ট ব্যাগটাকে নিয়েছেন। এবার ব্যাগটা নিয়ে উনি ব্যাগের চেন খুলেছেন, তো ব্যাগের চেন খোলার পরে উনি হাত ঢুকিয়ে ওনার ফোনটাকে হাতড়ে হাতড়ে খুঁজছেন। আর সেই সময় বলছেন যেটা ম্যাডাম লিখেছেন যে প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে ঘর।
হুম। এবং ঘরের যে অদ্ভুত বিষয় হচ্ছে যে ঘরে যে মানে উনি এসিটাকে যে সেট করেছিলেন সেটাকে উনি মানে অটো মোডে সেট করেছিলেন। এবার উনি এতটা ঠান্ডা করেননি যে ঘরটা এতটা ঠান্ডা হয়ে যাবে। যাই হোক, তো ওনারও খুব কষ্ট হচ্ছে তখন। তো উনি ওই হাতড়ে হাতড়ে যখন ওই ব্যাগের চেনটা খুলে উনি হাতড়ান, তো উনি খুঁজে পেয়েছেন ফোনটা। যেই মুহূর্তে খুঁজে পেয়েছেন, তো উনি ফোনটা নিয়েই খুব স্বাভাবিকভাবে উনি ডায়াল করতে যাচ্ছেন নাম্বার। ঠিক সেই মুহূর্তে ওনার চোখ পড়ল যে ওনার এই মোবাইলটাতে মানে অ্যান্ড্রয়েড ফোনটাতেও না ইন্টারনেট কানেকশান আছে, না কোনো টাওয়ার আছে। এখানে আরেকটা জিনিস বলে দিই, এটা উনি স্পেসিফাই করেছেন যে ওনার যে দুটো ফোন ছিল, দুটো ফোনে কিন্তু আলাদা আলাদা সার্ভিস প্রোভাইডার। মানে একই সাথে যেটা বিগত 5 দিনে একবারও হয়নি, সেটাই রাতের বেলা কি করে হলো সেটা কিন্তু উনি নিজেও জানেন না। এবার উনি এত হতাশ হয়ে গেছেন, তো হতাশ হয়ে না উনি মানে কি করবেন কিছু বুঝতে পারছে না। কিন্তু মানে মনে একটা ভয় লাগছে, কখনো কখনো ওনার মনে হচ্ছে আরে কিছু না, পুরোটাই আমার মনের ভুল। কিন্তু সেটা মানে ভেবেও উনি সেটাকে না মানে বিশ্বাস করতে পারছেন না পুরোপুরি। তো এইরকম করে উনি যখন মানে জাস্ট উনি প্রচণ্ড হতাশ হয়ে গেছেন, প্রচণ্ড ভয় লাগছে, কি করবেন কিছু বুঝতে পারছেন না, এই করে ওনার জানলার দিকে চোখটা পড়েছে। আচ্ছা, এবার আমি আপনাদেরকে বলেছিলাম যে বাড়িটা কিন্তু 3 তলা একটা বাড়ি ছিল এবং উনি দোতলায় ছিলেন। যেই মুহূর্তে ওনার চোখটা বাইরের দিকে পড়ে জানলা থেকে, তো জানলা থেকে আর কি বললাম যে একটা সি বিচটা দেখা যায়। উনি দেখছেন ওই যে মেয়েটি, যে মেয়েটিকে উনি যখন এই মানে ওনার যখন ঘুম আসছিল না তখন যখন উনি বাইরে একটু পায়চারি করছিলেন, সেই সময় যে ওই মেয়েটিকে উনি দেখেছিলেন, ঠিক সেই মেয়েটি ঠিক ওনারদের যে প্রপার্টিটা মানে ওটা তো প্রাইভেট একটা প্রপার্টি, ওখানে না ওইভাবে মানে একটা দিক মানে বিচের দিকটা ওপেন রয়েছে, কিন্তু সামনে থেকে রাস্তা দিয়ে কিন্তু কেউ এসে ঢুকতে পারবে না, কারণ ওটা ওটা পুরোটাই মানে গার্ড করা। আর বিচের ওখান থেকেও একটা দিক থেকে এন্ট্রান্স রয়েছে, কিন্তু সেখান থেকে মানে কেউ অত রাতের বেলা ওখানে কি করে ঢুকবে বা কেন বা ঢুকবে, সেটাও একটা বড় প্রশ্ন। কিন্তু উনি দেখছেন, যে মুহূর্তে উনি জানলা দিয়ে বাইরে তাকিয়েছেন, দেখেন যে ওই মেয়েটি ঠিক নিচে মানে বিচের উপরে দাঁড়িয়ে রয়েছে। এবং শুধু দাঁড়িয়ে রয়েছে তা নয়, যেহেতু ওটা একটা প্রাইভেট প্রপার্টি, তো ওদের প্রপার্টিটাকে পুরো ঘিরে না মানে পিছনের দিকটাতেও আর কি ছোটো 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 আলো বসানো ছিল। ফলে ওই জায়গাটা একটা মানে খুব তীব্র আলো না হলেও মোটামুটি একটু আলো ছিল, সে আলোটাই গিয়ে বিচের ওখানে পড়ছে। সেইখানে উনি দোতলা থেকে দাঁড়িয়ে মানে দেখতে পাচ্ছেন যে ওই মেয়েটি দাঁড়িয়ে রয়েছে, এবং শুধু দাঁড়িয়ে রয়েছে তা নয়, মেয়েটা একদম স্পষ্টভাবে ওনারই ঘরের জানলাটার দিকে তাকিয়ে আছেন। মানে অ্যাজ সাচ এরকম যে মেয়েটা ওয়েট করছিল যে কখন এই ম্যাডাম জানলার পাশে আসবে। এই বিষয়টা যখন ঘটে তখন না ওনার প্রচণ্ড ভয় লেগে যায় মেয়েটাকে দেখে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে মেয়েটাকে তো উনি এর আগে দূর থেকে দেখেছিলেন, আর সেই সময় সেই জায়গাটায় আর কি প্রচণ্ড অন্ধকার মতো ছিল, খুব স্পষ্ট দেখতে পায়নি। কিন্তু এই যে উনি মেয়েটিকে দেখলেন, এইখানে কিন্তু উনি মেয়েটাকে মোটামুটি অনেকটাই আলোতে উনি দেখেছেন। এবং যেটা উনি দেখেছেন যে মেয়েটার চুলগুলো প্রায় কোমর অবধি পুরোটাই খোলা, এবং চুলগুলো না বহুদিন না আঁচড়ালে যেরকম আর কি মানে দড়া দড়া মতো হয়ে যাবে, দড়ি দড়ি টাইপের হয়ে গেছে, এবং পুরো মাথার চুলে কিন্তু চাপ চাপ বালি, মানে রীতিমতো বালি নিয়ে খেললে বা ভিজে বালি যদি কেউ চুলের মধ্যে লাগায় ঠিক যেরকম হবে সেরকম চাপ চাপ বালি রয়েছে। মেয়েটার মুখটা পুরো ওরকম সাদা হলুদ বালি মাখা। বললাম যে ওই জায়গাটা যেহেতু নিচে আলো আলো একটু আলো ছিল হলুদ রঙের, ফলে ওই জায়গাটা খুব আলোকিত না হলেও মোটামুটি মানে মেয়েটাকে এই জিনিসগুলো মেয়েটাকে আর কি নর্মালি ওভারলুক করার জন্য বা একটা ওপর যদি মেয়েটাকে আমি দেখে কি উনি দেখেছিলেন সেটুকু করার জন্য একদম যথেষ্ট আলো ছিল। তো দেখছে যে মেয়েটার চোখে মুখে না কীরকম একটা লালচে লালচে ছোপ ছোপ দাগ, এবং পুরো মুখে চোখে বালি মাখা, ইভেন হাত দুটোতেও। আর মেয়েটার পরনে যেটা ছিল, পরনে মেয়েটার হচ্ছে একটা ওই পায়ের দিক থেকে কীরকম ছেঁড়া ছেঁড়া একটা ড্রেস মতো, আর পুরো হাতে পায়ে মানে বহুদিন একটা মেয়ে হয়তো স্নান করেনি বা প্রচণ্ড রকমভাবে বালি কাদা বালি মেখে কীরকম একটা অদ্ভুত টাইপের আর কি ওর শরীরের অবস্থা। এটা দেখে না ম্যাডাম প্রচণ্ড ভয় পেয়ে যায়, এবং উনি সঙ্গে সঙ্গে জানলার পাশ থেকে উনি সরে যান। উনি নিজে তখন ভাবছেন যে এই মেয়েটা এখানে এলো কোথা থেকে, আর উনি ভাবছেন যে মেয়েটা আমার জানলার দিকেই কেন তাকিয়ে রয়েছে। যেই মুহূর্তে উনি ওই মানে জানলার পাশ থেকে সরে গেলেন,
ঠিক সেই মুহূর্ত থেকে আবার বাথরুমে জল পড়ার আওয়াজটা শুরু হলো। পুরো ঝরঝর ঝরঝর করে জল পড়ছে। উনি না মানে কিছু বুঝতে পারছেন না, মানে তখন ওনার প্রচণ্ড আর কি ভয় লাগছে। আর উনি দুটো ফোন থেকে তখন কন্টিনিউয়াস ওনাদের ম্যানেজারকে, তারপরে ওনার যে কো আর্টিস্ট ছিল তাদেরকে ফোন করছে, কোনো ফোনই লাগছে না, বিকজ বুঝতেই পারছেন নেটওয়ার্ক নেই। মানে উনি যে কোনো মানে ইন্টারনেটকে ব্যবহার করে যে উনি কোনো কল করবেন, হোয়াটসঅ্যাপ কল বা কিছু, সেটা উনি করতে পারছেন না, উনি এমনি কলও করতে পারছেন না। এইবারে এইরকম করে বেশ কিছুক্ষণ চললো। উনি তো মানে প্রচণ্ড আর কি কান্নাকাটি করছেন, ইভেন উনি এমার্জেন্সি নাম্বারেও মানে আর কি ডায়াল করছেন, বাট সেটাও কিছু হচ্ছে না। ভাবুন একবার সিচুয়েশনটা। এর পরে ম্যাডাম যে জিনিসটা এক্সপেরিয়েন্স করেছে সেটা কিন্তু আরও মারাত্মক। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে ওনার রুমের এইবারে যেটা হলো, ওনার রুমের না প্রত্যেকটা জিনিস মনে হচ্ছিল যেন হালকা হালকাভাবে সরে সরে যাচ্ছে, বা কখনো মনে হচ্ছে হালকা কেঁপে উঠছে কোনো কিছু, নয় খাট নয় টেবিল, এগুলো কেঁপে উঠছে। কেন আমি বলছি সেটা আমি আপনাকে বলি। উনি কিন্তু ওভাবে কাঁপতে দেখেননি, কিন্তু উনি স্পষ্ট দেখেন যে ওনার না, উনি একটা ডায়েরি মেনটেন করেন। তো ওনার বেডের আর এক দিকে একটা ডায়েরি ছিল। আচ্ছা, আর ওনার রুমটা যে বিশাল বড় রুম ছিল তা কিন্তু নয়, মাঝারি সাইজের একটা রুম ছিল। এবার ওনার ঘরের পাশে আর এক পাশে একটা টেবিল ছিল, ছোট টেবিল। তো সেখানে উনি ওনার ডায়েরি, পেন, ওনার যা যা আর কি ওয়ার্ক শিডিউল থাকে সেগুলো উনি ওখানে নোট ডাউন করেন। কোনোখানে কিছু নেই। ওনার জাস্ট এক ঝলক মনে হলো যে টেবিলটা একটু নড়লো, মানে ঠিক ভূমিকম্প হলে যেরকম আর কি মনে হয় ঠিক সেরকমই টেবিলটা একটু মনে হলো যেন হালকা নড়ে গেল, এবং ফট করে ওনার ডায়েরির উপরে যে পেনটা রাখা ছিল সেই পেনটা গড়িয়ে ঠাস করে মাটিতে পড়ে গেল। এইটা যখন হয়েছে, মানে ওরকম একটা ঘরে কোনো আওয়াজ হচ্ছে না, কখনো ওই জল পড়ার আওয়াজ হচ্ছে, কখনো সেটা আবার বন্ধ হয়ে যাচ্ছে, আর হঠাৎ করে ওই টেবিলের উপর থেকে, ওই ডায়েরির উপর থেকে ওনার পেনটা পড়ে যাওয়ায় ওনার না মানে একদম মানে যাকে বলে ওনার বুকটা পুরো ধরপড়িয়ে ওঠে যে কী হলো। আবার ওনার কখনো মনে হচ্ছে যে খাটটা একটু নড়ে গেল বলে মনে হচ্ছে, কিছু একটা মানে সবসময় মনে হচ্ছে না ঘরের মধ্যে উনি ছাড়া কিছু একটা বিদেশি যে প্রেজেন্স রয়েছে সেটা কিন্তু উনি বুঝতে পারা শুরু করলেন। কিন্তু উনি যেটা বারবার মেনশন করেছেন ইমেলে, যে উনি কিন্তু কিছু দেখেননি, মানে কোনো ওনার ঘরের মধ্যে কোনো মানুষকে বা ঘরের মধ্যে কিছু যে কোনো ছায়ামূর্তি দেখেছে সেরকম কিন্তু কিছু নয়। এইবারে ওনার না মানে আবার প্রচণ্ড রকমভাবে একটা মানে খুব প্যালপিটেশন হতে থাকে, কি করবেন উনি কিছু বুঝতে পারেন না। তো আবার গিয়ে উনি ওনার ঘরের মানে রুমের যে আর কি দরজা ছিল সেই দরজাটা আবার খোলা ট্রাই উনি করতে থাকে, কিন্তু সেম ব্যাপার, একদম সেম ব্যাপার, দরজা কোনোভাবেই খুলছে না। এবার উনি ভাবলেন যে আচ্ছা মেয়েটা বাইরে যে দাঁড়িয়ে রয়েছে মেয়েটাকে, তখন কিন্তু আবার কলের আওয়াজটা থেমে গেছে। তো উনি যখন আবার জানলা দিয়ে উঁকি মেরেছে, দেখছে মেয়েটা একবার করে পিছনের পা করে, মানে একটা মানুষ আমরা যখন হাঁটি তখন কি আমরা সামনের দিকে তাকিয়ে সামনের দিকে হাঁটি, কিন্তু আপনি ভাবুন যে আপনি সামনের দিকে তাকিয়ে আপনি সামনের দিকে পা ফেলে ফেলে হাঁটছেন, যেটা খুবই নর্মাল হাঁটা। কিন্তু ওই মেয়েটি যেটা করছিল, মেয়েটার মুখটা ছিল মানে মেয়েটার ফেসটা রয়েছে এই ম্যাডামের যে রুম সেই রুমের জানলার দিকে, আর মেয়েটা ওই অবস্থায় এক পা করে পিছোচ্ছে, মানে এরকম করে হয়তো 3-4 পা পিছোচ্ছে, আবার 3-4 পা সামনে আসছে, আবার 3-4 পা পিছোচ্ছে, আবার সামনে আসছে। আর মেয়েটার চোখটা কিন্তু শুধুমাত্র ওই জানলার দিকে, কোথাও কিছু নেই, মানে অন্য কোনো দিকে কিছু নেই। মানে এটা ম্যাডাম দেখছে, উনি কিন্তু লুকিয়ে লুকিয়ে দেখছে, মানে একদম মানে একটুখানি মানে মাথাটা একটু বার করে ওইভাবে উনি দেখছেন, এবং কন্টিনিউয়াস কিন্তু মেয়েটা সেটাই করে যাচ্ছে। অদ্ভুত বিষয় হচ্ছে এভাবে যখন করছে, তো তখন না ম্যাডাম মানে দেখুন একটা মানুষ আস্তে আস্তে বয়সের সাথে সাথে তার অভিজ্ঞতাও অনেক বেশি বাড়ে, তো অভিজ্ঞতাও কিন্তু মানুষকে অনেক বেশি ম্যাচিওর করে তোলে। তো উনি তখন ভাবলেন যে আরে আমি তো একটা কাজে এসেছি এখানে, আমি যদি এখন এভাবে ভয় পাই আমার কাজ এফেক্টেড হবে, কালকে না হয় আমার শ্যুট নেই কিন্তু আবার পরের দিন রয়েছে, এবং পরের দিন খুব ইম্পর্টেন্ট একটা পার্টের শ্যুট ছিল। তো উনি ভাবলেন যে আমি তো এভাবে ভয় পেতে পারি না, আর আমার ফোনে কেন এখন কোনো সিগন্যাল নেই সেটা আমি পরে ভাববো, কিন্তু আমার এখন এই বিষয়টা একটু দেখা উচিত। তো উনি কিন্তু তখন মানে নিজেই নিজেকে আর কি নিজেই নিজের মনে একটু জোর একটু বল আনার চেষ্টা করলেন, এবং ওই যে আমি বললাম উনি লুকিয়ে লুকিয়ে দেখছিলেন, উনি না তখন মানে সামনে এলেন, এবং সামনে এসে এখানে একটা জিনিস বলি, জানলাটা পুরো কাঁচে এবং কাঁচটা খোলা যায়, কিন্তু কাঁচটা কোনার খোলা ছিল না, বললাম ঘরে এসি চলছিল। তো উনি কাঁচের সামনে এসে উনি দাঁড়ালেন,
এবং দাঁড়িয়ে উনি যেটা দেখলেন সেটা কিন্তু মানে উনি বলছেন যে আমি জানি না আমি সেই সময় কী করে মানসিক জোর পেলাম। উনি দেখেন যে ওই যে মেয়েটা এক পা করে পিছোচ্ছে, আবার এগোচ্ছে, মেয়েটা পুরো স্টপ হয়ে গেল ওনাকে দেখে। এবং এক দৃষ্টে ওনার দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তো উনি তখন কি করেছেন, ওনার না মনে একটা কনফিউশন হচ্ছে যে আরে মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে কেন, মেয়েটা কি আমাকে কিছু বলতে চায়। তো উনি কী করেছেন, ম্যাডাম হাত নাড়িয়েছে, মানে খুব মনে জোর এনে উনি হাতটা নাড়িয়েছে, যেভাবে আমরা ওয়েভ করি কাউকে দেখলে হাই করি সেরকম করে একটা মানে হাত নাড়িয়েছে। তো হাতটা যখন নাড়ান তখন ওই মেয়েটা, আমি বললাম যে ওনাদের যে পুরো যে প্রপার্টিটা রয়েছে তার মানে একদম পুরো প্রপার্টিটাকে ঘিরে ছোট 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 ওই বালির মধ্যে পিছনেও লাইট বসানো ছিল ওই জায়গাটা, সেই জন্য কিন্তু হালকা হালকা হলুদ আলোয় ভরা। ওই আলোতে ম্যাডাম ওনার ঘরের জানলা থেকে দেখছে যে এই মুহূর্তে উনি ওয়েভ করলেন সেই মুহূর্তে মেয়েটা খিলখিলিয়ে হেসে উঠল। মানে সেই হাসি উনি বলছেন যে আমি আজকেও ভুলবো না, বলছে আমি আজও ভুলবো না সেই হাসিটা, এবং আজ কেন আমি ভবিষ্যতেও ভুলবো না, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমার মনে থাকবে। বলছে পুরো খিলখিলিয়ে মেয়েটা হাসলো, এবং মেয়েটা যে হাসলো মেয়েটার মানে পুরো মনে হলো যেন মানুষের ঠোঁটটা একটা হাসলে একটু চওড়া হয়, কিন্তু সেটা মানে কতটা চওড়া হতে পারে, কিন্তু ওই মেয়েটা যখন হাসে মেয়েটার ঠোঁট দুটো বলা যেতে পারে পুরো কান অবধি নাকি চলে যায়, এতটা চওড়া হাসি, মানে যেটা কোনো মানুষের পক্ষে হওয়া সম্ভব নয়। এবং মেয়েটার মুখটা যখন ওরকম হিহি করে যখন হাসে খিলখিলিয়ে, তখন দেখা যায় ওর প্রচুর দাঁত রয়েছে, মানে ওর মাড়িটাও অনেক বড়, মানে দুটো মাড়ি ওপরের এবং নিচের, এবং প্রত্যেকটা মাড়িতে কিন্তু একটা দুটো করে দাঁত ভাঙা, মানে নেই। এইটা যখন উনি দেখেন তখন ওনার মানে প্রচণ্ড শক লাগে ওই দৃশ্যটা দেখে, এবং উনি তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারেননি। উনি মানে বেঞ্চে উনি বসে পড়তে যান, বাট মানে যেহেতু ওনার শরীরের প্রতি ওনার কোনো কন্ট্রোল ছিল, উনি ঠিকমতো বেঞ্চে বসতে পারেননি, উনি মাটিতে পড়ে যান, মানে বসে পড়েন আর কি। এবং ওনার না মানে উনি বলছেন আমি পুরো কন্টিনিউয়াস ভয় কাঁপছি যে আমি এটা কী দেখলাম আর কেন আমি মেয়েটাকে হাত দেখাতে গেলাম। মেয়েটা পুরো খিলখিলিয়ে হেসে, ওরা এত জোরে হেসেছে মেয়েটা, এতটা জোরে মানে ওটা যে কেউ শুনতে পাওয়ার কথা। উনি না ভয়ে রীতিমতো কাঁপছেন। এবার ওনার যে ব্যাগটা ছিল, উনি যখন খুব আউটডোরে যেতেন, মানে উনি অনেক বছর আগে থেকেই শুটিং করতে এদিক ওদিক ওনাকে যেতে হয়, তো ওনার মা ওনাকে না মানে খুব আগে চিন্তা করতেন, খুব স্বাভাবিক ব্যাপার। তো তখন ওনার মা ওনাকে একটা মানে ওই ছোট ছোট যে কৌটো মতো আছে কাঁচের আর কি জিনিস, তো সেটার মধ্যে একটা ফ্ল্যাট জিনিসে ওখানে ওনাকে একটা ছোট্ট আর কি রূপোর একটা মা লক্ষ্মী আর শ্রী গণেশ ঠাকুরের একটা কয়েন, আর তার সাথে একটু ঠাকুরের ফুল ওই চৌকো একটা কাঁচের বক্সের মধ্যে ওনাকে দিয়েছিলেন, বলছে যে তুই এটা রেখে দিবি সবসময়। তো এই জিনিসটাকে উনি যেটা লিখেছেন, উনি বছরে দুবার ওটাকে উনি ব্যাগ থেকে বার করে পুজো করেন, আদারওয়াইজ কিন্তু ওনার মানে পুজো করার সেরকম টাইমও হয় না, সেভাবে উনি করতেও পারেন না। কিন্তু ওনার ব্যাগে ওটা যেহেতু ওনার মা ওনাকে বহু বছর আগেই দিয়েছিলেন, প্রথম যখন উনি আউটডোর শ্যুটে যায় সেই সময়ই দিয়েছিলেন, তো ওটা ওনার ব্যাগে সবসময় থাকতো। তো উনি তখন কি করেছেন, ওনার ব্যাগের মধ্যে আর একটা ব্যাগ ছিল, তো সেই ব্যাগটার ভিতরে ওইটা ছিল। তো উনি যখন মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছেন, মানে এত ভয় পেয়েছেন উনি যে মানে প্রথমে তো উনি কিছুক্ষণ ভয় কাঁপছেন, এবং তারপর যেটা ম্যাডাম লিখেছেন যে ভয়ে উনি ওনার মা মানে সবাই সবার বাড়ির লোককে তো মনে করে না, তো যেই মুহূর্তে ওনার মায়ের কথাটা মনে পড়েছে সেই মুহূর্তে ওনার মনে হয় যে ওনার ব্যাগে ওই জিনিসটা আছে। তো তখন উনি কোনো রকমে হাতড়ে মানে এত তখন উনি ভয় পেয়েছেন যে উনি না মানে ওনার শরীরে আর কোনো জোর নেই, মানে উনি যে উঠবেন ওইরকম পড়ে যাওয়া অবস্থা থেকে, মানে উনি বসে পড়েছিলেন, তো উনি উঠে যে ব্যাগটা থেকে জিনিসটা বার করবেন সেই শক্তি নাকি ওনার ছিল না। তারপরে উনি ব্যাগটা খুলেন, ব্যাগটা খুলে যে ব্যাগের মানে একটা বড় ব্যাগের মধ্যে আর একটা ছোট ব্যাগ রয়েছে, তার মধ্যে ওই জিনিসটা। অদ্ভুত বিষয় হচ্ছে মানে ওনার ব্যাগের মধ্যে যেখানে আর কি ব্যাগটা ওনার থাকে সেখানে উনি হাতড়ানো শুরু করেছেন, বাট উনি ওই ব্যাগটা কোথাও পাচ্ছেন না, মানে ওই ব্যাগটা ওখানে উনি কিছুতেই ওনার হাতে আসছে না। আর আমি বললাম যে ওনার পুরো শরীরটা না পুরো অবসন্ন হয়ে গেছে, মাথা থেকে পুরো পা অবধি মনে হচ্ছে একটা শীতল স্রোত বারবার ওনার বয়ে চলেছে, আর ওনার প্রচণ্ড ভয় লাগছে। এবার তো উনি কিছু বুঝতে পারছেন না। এবার এতটা উনি প্যানিক অ্যাটাকের মতো ওনার এসে গেছে, উনি যেটা ম্যাডাম লিখেছেন যে উনি চোখের সামনে মনে হচ্ছে না পুরো অন্ধকার দেখছে, মানে ঘরে আলো রয়েছে, আলোটা মাঝে মধ্যে
জ্বলছে নিভছে এরকম করছে, কিন্তু ঘরে আলোটা মোটামুটি আছে। বাট সেই সময় এত কিছু ওনার সাথে মানে এত কিছু উনি ফিল করতে পারছেন, এত কিছু মনে হচ্ছে ওনার ঘরের মধ্যে হচ্ছে, তো সাডেনলি না উনি চোখে পুরো অন্ধকার দেখেন এবং উনি মানে ওনার মাকে স্মরণ করছেন আর ওটাকে হাতড়ে হাতড়ে খোঁজার চেষ্টা করছে, বাট কিচ্ছু হচ্ছে না। এইরকম অবস্থায় মানে উনি জাস্ট যে মানে ওনার যে ঘরে যে জানলাটা রয়েছে সেই জানলাটার মানে সামনে একটা বেঞ্চ মতো ছিল, মানে ওই কারুকার্য করা ভাস ঠাস রাখা সাজানোর জন্য, তো সেইখানটারই নিচে করে উনি বসে পড়েছেন। এবার জানলাটা তাহলে ওনার মাথার উপরে, বুঝতেই পারছেন বেশ বড় একটা চওড়া জানলা। এবারে ওনার মানে একটু মানে উনি কান্নাকাটি রীতিমতো শুরু করেছেন এবং ফোনে কন্টিনিউয়াস উনি ট্রাই করছেন, বাট একদম কিছু হচ্ছে না। তো কাঁদতে কাঁদতে না মানে উনি মানে নিজেই নিজেকে আবার হিল করার চেষ্টা করছেন, নিজেই নিজের কনফিডেন্সটা যেটা লুজ হয়ে গেছে সেটাকে ফিরে পাওয়ার চেষ্টা করছেন। এমন সময় ওনার মনে হচ্ছে যে ওনার ওই জানলাটার কাছে কিছু একটা এসছে, এটা উনি ফিল করে যে কিছু একটা জানলাটার পাশে এসে দাঁড়িয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, ওনারা যে বীজ বাংলোটায় ছিলেন সেটা কিন্তু মানে অনেক পুরনো আমলের একটা কনস্ট্রাকশন ছিল, সেটাকে পরে আর কি রিনোভেট করে এরকম একটা জিনিসে পরিণত করা হয়েছে যেখানে মানুষজন এসে থাকতে পারবে, বিশাল বড় একটা আর কি বাংলো। কিন্তু এই বাংলোগুলো প্রত্যেকটার কিন্তু হাই সিলিং। পুরোনো দিনের বুঝতেই পারছি নতুন কনস্ট্রাকশনে সিলিংগুলো এতটা হাই হয় না, বাট ওই বিল্ডিংটার কিন্তু 3টে তলায় মানে 1তলা 2তলা 3তলা 3টে ফ্লোরেই কিন্তু মানে সিলিংগুলো যথেষ্ট হাই। এবারে সিলিং হাই মানে বুঝতেই পারছে যে জানলা যেগুলো রয়েছে সেগুলোও বেশ বড় বড়। এবার উনি যতই নিচটায় থাকুক ওনার মাথার উপরে জানলা, ওনার মনে হচ্ছে যে জানলাটা একটু অন্ধকার হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, মানে কিছু একটা জানলাটার পাশে এসেছে। মানে ওনার এত মানে ভয় লাগছে যে কেন এলো এটা। আর সেই সময় ঘরের মধ্যে প্রচণ্ড ঠান্ডা, মানে এতটা ঠান্ডা উনি দেখতে পাচ্ছেন যে ওনার এসি যেটা রয়েছে সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, মানে অটো করা ছিল। ঘরে এত ঠান্ডা হওয়ার কথা নয়, বা সেই সময় হয়তো এসিটা কাজও করছিল, সেটাও হতে পারে। যাই হোক, তো ম্যাডাম ভাবছেন যে আমার জানলার পাশে কিছু একটা দাঁড়ালো, তো উনি মানে জানলার যে জায়গাটা আর কি লক মতো ছিল উনি সেইটাকে দেখার চেষ্টা করছেন ওরকম মানে বসে বসেই। তো উনি দেখলেন যে জানলারটা কিন্তু খোলা নেই, বন্ধই আছে। কিন্তু বারবার মনে হচ্ছে যে কাঁচের যেহেতু মানে কাঁচের মধ্যে দিয়ে ধরুন একটা বাইরের যে আলো হোক বা যেটাই হোক আসে, যদি কোনো মানে বাল্ব বা বড় কোনো আলোর উৎস নাও থাকে তাহলেও দেখবেন রাতেরও আকাশে একটা হালকা আলো হলেও থাকে। এবার আপনার যদি জানলাটা খোলা থাকে আপনি কিন্তু কিছুটা হলেও মানে পর্দা যদি না থাকে, যদি শুধু কাঁচের হয়, আপনি কিন্তু কিছু না হলেও কিছু বুঝতে পারবেন। তো ম্যাডামের ক্ষেত্রেও সেটা হয়, ম্যাডাম বুঝতে পারছেন যে মাঝে মধ্যে ওনার জানলাটা একটু বেশি অন্ধকার লাগছে, মানে উনি ফিল করতে পারেন ওনার জানলার বাইরে দিয়ে কিছু একটা মাঝে মধ্যেই যাতায়াত করছে, হয়তো সাট করে সরে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে আসছে, আবার সরে যাচ্ছে। ঠিক এই জিনিসটা কিন্তু ওনার সাথে হওয়া শুরু হলো। এইবারে ওনার মনে হচ্ছে মানে এতক্ষণ আমি বললাম যে এর আগে যে উনি বাথরুম থেকে যে আওয়াজগুলো পেয়েছিলেন সেই আওয়াজগুলো কিন্তু পিওরলি মনে হচ্ছিল জল পড়ার আওয়াজ, ওটা পুরোপুরি জল পড়ার আওয়াজই ছিল। এবার ওনার মনে হচ্ছে যে বাথরুমের কাছে কেউ একজন মুখে স স স স আওয়াজ করছে, একদম উনি স্পষ্ট শোনেন, মানে কেউ একজন বাথরুমের ভিতরে থেকে স স করে আওয়াজ করছে সেটা উনি শুনতে পাচ্ছেন। এবার না ওনার না খুব অদ্ভুত লাগে যে মানে তাহলে কি বাথরুমে কেউ ঢুকলো। এবার এরকম পুরো একটা মানুষ যেরকম আওয়াজ করলে যেরকম একটা স স আওয়াজ হবে ঠিক সেই জিনিসটা আওয়াজটা হচ্ছে, মানে এটা কিন্তু কোনো কলের আওয়াজ বা জল পড়ার আওয়াজ সেটা কিন্তু নয়, একটা মানুষ মুখে আওয়াজ করলে যা হয়। এবার কিন্তু ওনার মানে মনে হয় যে না এটা মানে কোনো মানুষ করছে, মানে তখনও না উনি মনে মনে ভাবছেন যে ওনার সাথে যে যে ঘটনাগুলো পরপর ঘটছে সেগুলোই কোনো মানুষ করছে। মানে ওনারা এত বড় একটা টিম নিয়ে গেছেন আর প্রচুর লোকজন থাকে, একটা শুটিংয়ের সাথে ওখানে একটা ওয়েব সিরিজের শুটিং হচ্ছিল, ফলে প্রচুর মানুষ এই কাজের সাথে যুক্ত থাকা, যেহেতু আউটডোর হচ্ছে ফলে প্রচুর লোকজন আছে। তো ভাবছে কেউ কি রুমে কোনো কারণে এসেছিল বা এখানকার কোনো লোক ঢুকে আছে কি না, উনি কিছু বুঝতে পারছেন। এবার ওনার না মনে হলো যে না আমি গিয়ে দেখি, এটা আবার আমার গিয়ে দেখা উচিত। তো উনি ওঠার চেষ্টা করছেন। এবার অদ্ভুত বিষয় হচ্ছে যে মানুষটা মানে সেই দিনও তো উনি অনেকক্ষণ শ্যুট করেছিলেন, বলছে যে ওনার পায়ে কোনো অসুবিধে নেই, একদম উনি ফিট অ্যান্ড ফাইন। প্রত্যেক দিন যোগা এক্সারসাইজ সবই উনি করেন, কোথাও কোনো ওনার ব্যথা ট্যাথা কিচ্ছু নেই। বাট ওই টাইমটার জন্য উনি ফিল করেন, উনি যখন উঠতে যাচ্ছেন উনি ফিল করেন যে ওনার দুটো পায়ে প্রচণ্ড ব্যথা, মানে দুটো হাঁটু পুরো ভারী হয়ে এসছে এবং
পুরো দুটো পায়ে এত অসহ্য ওনার ব্যথা লাগছে যে উনি যে সারাদিন ধরে যে কাজকর্ম করেন, যোগা করেন, এক্সারসাইজ করেন, মানে সেটা ওনার নিজের মনে হচ্ছে না, মানে এতটাই ওনার ব্যথা লাগছে। উনি কিছুতেই উঠতে পারছেন না। এইবারে না উনি প্রচণ্ড রকমভাবে মানে আরও বেশি প্যানিক হয়ে পড়েন। কারণ বুঝতেই পারছেন যে একটা মানুষ যদি মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়ে বা সে যদি কোনো কারণে ভয় পায়, সে তো প্রথম যেটা কাজ করতে পারে সেটা খুব ইজিলি, সেটা হচ্ছে সে সেখান থেকে পালিয়ে যেতে পারে। কিন্তু এতক্ষণ যা হচ্ছে সেটা একরকম হচ্ছিল, প্রচণ্ড ভয় লাগছিল ওনার। উনি প্রচণ্ড একটা ওনার মানে একটা অদ্ভুত রকমের ভয়, কেন ওনার সাথে এই ঘটনাগুলো ঘটছে উনি কিছুই বুঝতে পারছিলেন না। বাট এবার যেটা ঘটলো সেটা হচ্ছে উনি এটা ফিল করলেন, এটা উনি একদম স্পষ্টভাবে ওনার মানে উনি বুঝতে পারলেন যে ওনার দুটো পা কিন্তু প্রচণ্ড ভারী হয়ে এসছে এবং প্রচণ্ড ব্যথা করছে, উনি উঠে দাঁড়াতে পারবেন না। তো ওই অবস্থায় উনি কিছুক্ষণ মানে নিজের পাটাকে একটু স্ট্রেচ করে পাটাকে টান টান করানোর চেষ্টা করলেন, বাট কন্টিনিউয়াস উনি মানে উনি ওটা চেষ্টা করছেন, ওনার প্রচণ্ড যন্ত্রণা করছে, উনি রীতিমতো ওনার চোখ থেকে নাকি ম্যাডামের সে সময় জল পড়ছিল। আর ওই বাইরে থেকে বারবার ওনার মনে হচ্ছে যে জানলার পাশ দিয়ে কিছু একটা মানে খুব বড় পাখা জাতীয় কিছু একটা জিনিস নিয়ে কেউ একবার সরে যাচ্ছে, একবার আসছে, একবার সরছে, একবার আসছে। এটা কিন্তু উনি স্পষ্ট বুঝতে পারেন। এবং ম্যাডাম যেটা ইমেলে বারবার মেনশন করেছেন যে উনি ওইখানে যা যা ফিল করছিলেন বা যা যা উনি এক্সপেরিয়েন্স করছিলেন সেটা কোনোটাই কিন্তু ওনার কোনো হ্যালুসিনেশন নয়, কোনো হ্যালুসিনেশন নয়। যাই হোক, তো উনি খুব কষ্ট পাচ্ছিলেন। তো সেরকম সময় উনি মানে ওনার না মানে এত ব্যথা করছে, ওনার জেদ বেড়ে যায় মনের মধ্যে। মানে দেখবেন উনি যেটা ম্যাডাম যেটা এটা উনিও ইমেলে মেনশন করেছেন যে একটা মানুষ যদি খুব কষ্টে থাকে বেশ কিছুক্ষণ সময়, আস্তে আস্তে কিন্তু তার মানসিক জোরটা একটা সময় কমে গেলেও তারপরে কিন্তু মানুষ মানে কি বলবো একটা সিচুয়েশনের সাথে লড়ার জন্য নিজেকে কিন্তু কিছুটা হলেও তৈরি করে ফেলে। তো উনি তখন ভাবলেন যে না, এইভাবে আমি রুমের মধ্যে পড়ে থাকতে পারি না, আমার দরজা খুলছে না, আমি উঠতে পারছি না, কিন্তু আমি বাথরুম অবধি যাব, আমি বাথরুমে যাব। এবং পুরো ওই টাইমটায় উনি যেটা বলছেন যে উনি মানে প্রচণ্ড ঠান্ডা লাগছিল তার কিছুক্ষণ আগে অবধি, মানে ঘরটা পুরো চিল্ড হয়ে গেছে। বাট যেই মুহূর্তে ওনার পা দুটোয় ব্যথা শুরু হলো সেই মুহূর্তে ওনার প্রচণ্ড গরম লাগা শুরু হয়েছে, মানে ঠিক উল্টোটা। ওইটুকু সময়ের মধ্যে যেখানে ঘরটা তার কিছুক্ষণ মানে কয়েক মুহূর্ত আগে অবধি ঘরটা প্রচণ্ড চিল্ড ছিল, এরপরে ঠিক উল্টোটা হলো, ঘরটা প্রচণ্ড গরম হয়ে গেল। ভাবুন একবার, সিচুয়েশনটা একবার ইমাজিন করুন, মানে কতটা ভয়ঙ্কর হতে পারে। উনি ওই অবস্থায় ওরকম করে খুঁড়িয়ে খুঁড়িয়ে বসে বসে উনি ঠিক করলেন যে উনি বাথরুম অবধি যাবেন। আমি বললাম যে ঘরটা কিন্তু খুব বিশাল বড় ছিল না। তো উনি তখন মানে হাত দুটোকে দিয়ে আশেপাশে আর কি দেয়াল ঠেয়াল ধরে কোনো রকমে মানে উবু হয়ে বসে কোনো রকমে উনি বাথরুমের কাছে অবধি গেছেন। এবার বাথরুমের কাছে যখন গেছেন সেই মুহূর্তে উনি ওইখানে একটা বাথরুমের যে দরজার যে হাতলটা ছিল তো সেখানটা ধরে কোনো রকমে একটুখানি উনি মানে নিজের পায়ে উনি পুরোপুরি দাঁড়াতে পারছেন, মানে কিছু একটা ধরে নিজের শরীরের ভরটা অন্য কিছুতে দিয়ে উনি কোনো রকমে একটু দাঁড়ালেন। দাঁড়িয়ে উনি পরিষ্কার, বাথরুমের দরজাটা তো বন্ধ, উনি পরিষ্কার শুনতে পাচ্ছেন ভিতরে কেউ স স স স এরকম করে নাকি আওয়াজ করছেন, পুরো স স আওয়াজ। এবং কোনো মানুষ যে মুখ থেকে আওয়াজটা বের করে সেটা উনি স্পষ্ট বুঝতে পারছেন। তো উনি ভাবলেন যে না, এবার আমি দরজাটা খুলে দেবো। কিন্তু ওনার প্রচণ্ড ভয় লাগছে। মানে দেখুন, আমরা অনেক কিছু হয়তো বুঝতে পারি যে এরকম একটা হচ্ছে, কিন্তু সেই মুহূর্তেই সেটা সামনে চলে যাওয়া এটার জন্য কিন্তু প্রচণ্ড একটা মানসিক জোর লাগে। তো উনি ভাবছেন যে উনি কী করবেন, দরজাটা কি খুলে দেবেন। ওনার একটা মন বলছে দরজাটা খোল, দরজাটা খুললেই তোর পক্ষে ভালো হবে। কিন্তু যেহেতু উনি মানে ভাবছেন যে ওনার উপর যদি অতর্কিত আক্রমণ হয় উনি কী করে সেটা বাঁচবে, কারণ উনি তো হাঁটতেও পারছেন না ঠিক করে। উনি কী করেন, অনেক রকমভাবে চিন্তাভাবনা করে ঠোরে আলটিমেটলি উনি ভাবেন যে উনি দরজাটা খুলবেন। এবং ওনার এতটা ভয় লাগে সেই সময়, কিন্তু ওই যে বললাম যে ওনার শরীর প্রচণ্ড খারাপ লাগছে, প্রচণ্ড গরম লাগছে, তো উনি আস্তে আস্তে দরজাটা খোলেন, মানে বাথরুমের যে দরজাটা ছিল সেটাকে উনি খোলেন। এবং খোলার পরে উনি মানে যতটুকু খুলে আর কি মানে ঢুকেই হাত বাড়িয়ে ওনার হচ্ছে সুইচটা, তো উনি সুইচটা দেন। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, ওই যে মানে ওনার সাথে যে ঘরের সাথে যে অ্যাটাচ যে বাথরুমটা ছিল সেই বাথরুমটায় কিন্তু যে লাইটের যে সুইচগুলো সেটা কিন্তু ভিতরে। তো উনি একটুখানি খুলে প্রথমেই সুইচটা অন করে দেন, বাথরুমের সুইচটা অন করে দেন।
অন করার পরে উনি দেখছেন যে ওনার বাথরুমে কেউ নেই। কিন্তু বাথরুমে হয়তো কেউ নেই, বাট বাথরুমে একটা বেসিন রয়েছে, একটা বাথটাব রয়েছে, বেশ কিছুটা জায়গা রয়েছে, একটা বিশাল বড় মিরর রয়েছে। এই প্রত্যেকটা জায়গায় মানে বেসিন, বাথরুমের মেঝে, তারপরে বাথটাব, আয়না, প্রত্যেকটা জায়গায় জলে ছিটে দেওয়া। মানে সাপোজ কেউ যদি জল হাতে নিয়ে বা কোনো একটা পাত্রে জল নিয়ে পুরো বাথরুমে যদি কেউ ছিটিয়ে বেড়ায়, ইনক্লুডিং দ্য মিরর, যেরকম জল থই থই করবে বা চারিদিকে শুধু জল থাকবে, জলের ছিটের দাগ থাকবে, একদম সেই জিনিসটা কিন্তু উনি দেখেন। যেটা উনি কিন্তু করেননি। উনি অনেকক্ষণ আগে স্নান করেছিলেন, স্নান করে উনি বেরিয়ে এসেছিলেন। আর যেহেতু বাথটাব রয়েছে, আশেপাশে জল পড়ার কোনো কথাই নেই। পুরো মিরর থেকে শুরু করে, কল থেকে শুরু করে, বেসিন থেকে শুরু করে, বাথরুমের মেঝে থেকে শুরু করে চারিদিকে শুধু জলের ছিটে। মনে হলো যে কেউ একজন হয়তো ওইখানে এইমাত্র যা জলটা ছিটিয়ে কেউ বেরিয়ে গেল। বাকি কিন্তু বাথরুমে কিচ্ছু মানে কেউ নেই, বাথরুমেও কেউ নেই, ঘরেও কেউ নেই, শুধুমাত্র ম্যাডাম একা রয়েছেন। উনি এটা দেখে কিন্তু প্রচণ্ড রকমভাবে অবাক হয়ে যান যে কী ব্যাপার, উনি কিছু বুঝতে পারেন না। ঠিক আছে, এইবারে উনি কোনো রকমে মানে ওনার শরীরটা তখন এত সব কিছু থেকে অস্থির অস্থির করছে, মানে উনি না ভাবছেন যে মানে ওনার প্রেশার হাই হয়ে গেছে না ওনার শরীরটাই ওরকম ছেড়ে দিয়েছে, উনি কিছু বুঝতে পারছেন না। তো কোনো রকমে বাথটাবের উপরে জাস্ট দাঁড়িয়ে মানে কলটাকে উনি তো মানে দাঁড়াতে পারছেন না, এত ব্যথা করছে। উনি কী করেন, সঙ্গে সঙ্গে শাওয়ারটাকে অন করে দেন এবং পুরো মাথা থেকে পা অবধি ওনার একদম, বুঝতেই পারছেন শাওয়ারের জলে ওনার একদম মানে ভিজে গেছে। অদ্ভুত বিষয় হচ্ছে যে মানে ওই শাওয়ারের জলটা নেওয়ার পরে মানে ওনার তার আগের মুহূর্তে মনে হচ্ছিল যে প্রচণ্ড গরম করছে, যেই মুহূর্তে ওই শাওয়ারের জলটা ওনার শরীরে পড়লো সেই মুহূর্তে কিন্তু ওনার প্রচণ্ড ঠান্ডা লাগা শুরু হলো। তো উনি কোনো রকমে শাওয়ারের কল মানে যে শাওয়ারটা ছিল ওটাকে অফ করে উনি মানে বাথরুম থেকে বেরোলেন। এবং মানে উনি যেটা লিখেছেন ম্যাডাম, যে যে মানুষটার আগের কয়েক মুহূর্ত আগে পর্যন্ত যার পাটা একদম ঠিক ছিল, যার কোথাও কোনো ব্যথা, এত কষ্ট পাওয়ার কিছুই ব্যাপার ছিল না, সেই মানুষ রীতিমতো মানে না ধরে হাঁটতে পারছে না। তো উনি না মানে ভাবছেন যে ব্যাপারটা কি হলো, মানে ঘটনাটা কি ঘটছে, উনি কিছুই বুঝতে পারছেন না। তো এবারে আবার উনি এসে মানে ওনার এত শরীরটা খারাপ লাগে, আবার এসে উনি মানে একদম গায়ের জোরে, যেটা উনি লিখেছেন ইমেলে ম্যাডাম, উনি গায়ের জোরে এবার দরজাটাকে খোলার চেষ্টা করা শুরু করলেন। বাট প্রচুর চেষ্টা করার পর, আর বললাম যে যেহেতু মানে ওনার রুমের পাশেও রুম ছিল, কিন্তু এত কিছু যে ওনার ঘরে ঘটছে বা ওই যে দরজাটা উনি খোলার চেষ্টা করছেন তার যে আওয়াজ, সেই আওয়াজটা কিন্তু কেউ পাচ্ছে না। মানে একটা ঘরে যদি দরজাটা খোলার প্রচণ্ড রকমভাবে চেষ্টা করা হয়, সেটার একটা হ্যান্ডেলের ঢকঢক আওয়াজ হবে। কিন্তু আমি যে বললাম যে যেহেতু শ্যুট শেষ করতে সময় লেগেছিল, সবারই ফিরতেও দেরি হয়ে যায়, ফলে যে যার মতো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে টায়ার্ডনেসের জন্য, যেটা খুবই স্বাভাবিক। ফলে ওনার রুমে কি হচ্ছে, বা উনি এক দুবার চিৎকার চেঁচামেচিও করেছিলেন যে কেউ আছো আমাকে বাঁচাও, এরকম একটা কিছু উনি ইংলিশে হিন্দিতে বলছিলেন, বাট সেটা শোনার মতো কিন্তু ওখানে কেউ ছিল না। জানি না মানে এটা উনি নিজেও জানেন না যে এটা যদি অন্য সময় হতো তাহলেও কি কেউ চিৎকার চেঁচামেচি করলে কি শোনা যেত না, সেটা ওনার জানা নেই। বাট উনি কয়েকবার দরজাটাকে মানে দুমদুম করে ঘুষি মারার চেষ্টা করেন যাতে কেউ মানে বাইরে থেকে বা অন্য পাশের ঘর থেকে কেউ এসে দরজাটা খুলে দেয়, বাট খুব স্বাভাবিকভাবেই কেউ শুনতে পায়নি। সেটা কেন শুনতে পায়নি না কী ব্যাপার উনি জানেন না। যাই হোক, তো ওনার তখন মানে প্রচণ্ড রকমভাবে মানে তখন না মানে এত কষ্ট পাওয়ার যখন উনি পাচ্ছেন, তো উনি তখন ঘড়িতে দেখছেন যে মোটামুটি এবার ভোর হবে। তো ওনার না মানে ওই যে ভোর হবে ওই সময়টায় ওনার না মনে একটা কোথাও একটা মানে একটু পজিটিভিটি এলো যে কেউ তো সকালবেলা আমাকে তাহলে নক করবে, এবার মানে ভোরের আলো ফুটবে। তো উনি ওরকমভাবেই কোনো রকমে দেয়াল ধরে 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 উনি আবার জানলার পাশে এসেছেন। জানলার পাশে যখন উনি আসেন এবং আসার পর যে সিনটা উনি দেখেন, সেটা দেখবার জন্য না উনি নিজে প্রস্তুত ছিলেন, না এটাকে কোনো রকমভাবে যুক্তি দিয়ে মানে যুক্তি খাড়া করা যায় যে উনি ওইটা দেখতে পারেন। এর আগে প্রথম যখন উনি মেয়েটাকে দেখেন সে সময় কিন্তু একটা 13-14 বছরের একটা মেয়ে ছিল। দ্বিতীয়বারও যখন উনি ওনার ঘরের জানলা থেকে বাইরের দিকে তাকাচ্ছিলেন, উনি কিন্তু দেখেছিলেন একটা ওই বয়সী মেয়ে ওরকমভাবে দাঁড়িয়ে রয়েছে এবং ওর ওই বীভৎস মুখের হাসিটা দেখে, মানে যে হাসিতে ঠোঁট দুটো প্রায় কানের কাছ অবধি চলে যাচ্ছে, সেই বীভৎস হাসি দেখে তো ওনার মানে জাস্ট মানে উনি নিতে পারেননি। এইবারে উনি দেখছেন
যে ওই মেয়েটা ওখানে দাঁড়িয়ে রয়েছে ঠিকই, কিন্তু মেয়েটার হাত দুটো অস্বাভাবিকভাবে লম্বা, মানে দুটো হাতই প্রায় পায়ের কাছে চলে গেছে। ম্যাডাম যেভাবে লিখেছে আমি সেভাবেই আপনাদেরকে বলছি। উনি বলছে যে আমি এত জায়গা ট্রাভেল করেছি ইন্ডিয়াতে, ইন্ডিয়ার বাইরে, অনেকের কাছে অনেক রকম গল্প শুনেছি, অনেক কিছু যা হয় আর কি, শুটিংয়ের ফাঁকে ফাঁকে প্রচুর গল্প আড্ডা, অনেক মানুষের সাথে আলাপ পরিচয়। বলছে আমি অনেক রকম অনেকের অভিজ্ঞতা শুনেছি, কিন্তু আমার সাথে যে একটা এরকম ঘটনা ঘটবে সেটাও এত ভয়ঙ্কর, এটা আমি স্বপ্নেও কোনোদিন কল্পনা করতে পারিনি। উনি দেখেন যে ওই মেয়েটা ওখানে দাঁড়িয়ে রয়েছে এবং আবারও দেখছে যে মেয়েটা একদম কিন্তু ওনারই জানলাটার দিকে তাকিয়ে রয়েছে, এবং মেয়েটার আর কি হাত দুটো একদম মানে মেয়েটার পায়ের কাছে চলে এসেছে, এবং হাতটা হচ্ছে পুরো সাদা বালিতে পুরো ঘষা, মানে বলা যেতে পারে সাদা রঙের আর কি। আর মেয়েটার যে মানে মুখটা দিয়ে মেয়েটা মানে কিছু একটা বলছে বা কিছু একটা যে বলার চেষ্টা করে সেটা উনি বুঝতে পারেন। এবং মেয়েটা আস্তে 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 না ওনাকে দেখে, মানে ওই যে উনি ওটা দেখে না উনি হতভম্ব হয়ে গেছেন, মানে একবারে স্পেল বাউন্ড হয়ে যাওয়া যাকে বলে। তো উনি কয়েক মুহূর্তের জন্য জানলায় যখন এসছিলেন ওইটা দেখে উনি না ওখানে পুরো দাঁড়িয়ে যান, পুরো স্থির হয়ে যান। এইটা দেখে ওই মেয়েটা মানে হাত দুটো মনে হচ্ছে যেন ওর পায়ের কাছে ঝুলছে, মানে একটু 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 করে এক পা করে এগোতে থাকে, এবং এক পা করে এগোতে যখন থাকে উনি না মানে সেই মুহূর্তের জন্য ম্যাডামের মনে হয় যে ওই যে জানলাটা যে মানে ম্যাডাম আর ওই মেয়েটার মধ্যে মাঝখানে যে জানলাটা রয়েছে সেই জানলাটা ওনার মনে হচ্ছে যেন জানলাটা একটু একটু করে মানে সরছে। এটা কিন্তু মানে উনি বলেছেন যে আমি যা যা মানে এখানে ইমেলে লিখছি সেটা প্রত্যেকটা আমার নিজের জীবনের একটা সত্যি ঘটনা, প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু এর সত্যি, প্রত্যেকটা মুহূর্ত সত্যি। এবং সেটা হয়তো ওটা ওনার ইমাজিনেশনে ছিল, উনি বুঝতে পারেন যে মানে মনে হতে থাকে যে জানলাটা কোনোভাবে একটু একটু করে নড়ছে। এবং একটা সময়, সেটা ঠিক কোন সময় বা কতক্ষণ পরে উনি জানে না, ওনার নাকি মনে হয়েছিল ম্যাডামের যে ওই যে মেয়েটি বিচে দাঁড়িয়ে রয়েছে সেই মেয়েটার মুখটা বা ওর যে পুরো যে অবয়বটা সেটা ওনার ঠিক জানলার বাইরে একদম মানে সমানে দাঁড়িয়ে রয়েছে, যেটা সম্ভব নয়। ওনার রুমটা দোতলায়, ফলে হাওয়ায় ভেসে তো আর কারোর আসা সম্ভব নয়। কিন্তু উনি নাকি স্পষ্ট ম্যাডাম দেখেছিলেন কিছুক্ষণ পরে যে মানে ওই বীভৎস জিনিসটা দেখে ওনার একটা সে সময় যে ফিলিংস হয় যে মানে এমন একটা আর কি ব্যাপার সৃষ্টি হয় যে ওখান থেকে না উনি সরতে পারছেন, ওনার পুরো স্টিল হয়ে গেছেন। আর ওনার পায়ে তো প্রচণ্ড যন্ত্রণা করছে, তো উনি ওনার হাত দিয়ে ওই যে বেঞ্চ মতো ছিল সেই বেঞ্চটায় উনি ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। এবং সেই জায়গাটায় বা সেই মুহূর্তে বিষয়টা এমন হয়ে যায় যে উনি ওখান থেকে সরাতে পারছিলেন না, মানে নিজেকে সরাতে পারছিলেন না। তো তারপরে ওনার একটা সময় মনে হয় যে ওই মেয়েটা জানলার একদম কাছে চলে এসছে, এবং সেই মুহূর্তটায় উনি মানে ওনার মনে আছে উনি একটা চিৎকার করেছিলেন, মা বলে একটা চিৎকার করেছিলেন, এবং তারপরে কিন্তু ওনার কিছু মনে নেই। ভাবুন একবার সিচুয়েশনটা, মানে ইম্যাজিন করুন। আর এই ঘটনাটা এমন একজন মানুষের সাথে ঘটেছে যিনি একজন এমন মানে প্রফেশনে উনি রয়েছেন যেখানে প্রচুর মানুষের সাথে কথাবার্তা হওয়া, শুটিংয়ের জন্য এদিক ওদিক যাওয়া, এটা খুবই কমন। এমন নয় যে উনি জীবনে প্রথমবার গেছিলেন বা প্রথমবার ওনাকে কোথাও একা থাকতে হয়েছিল। ফলে আর উনি কিন্তু যথেষ্ট একজন পরিণত অভিনেত্রী, ফলে খুব যে ওনার একদম বাচ্চা মানুষ তাও কিন্তু নয়। ফলে এইভাবে ভয় পাওয়াটা এটা ওনার নিজের কাছেই প্রচণ্ড রকমভাবে অবাক লাগে। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটলো, উনি একটা মা বলে চিৎকার করেছিল সেটা ওনার মনে আছে। তারপরে ওনার যে বিষয়টা মনে আসে সেটা কিন্তু মানে কতক্ষণ পর উনি জানেন না। উনি দেখেন যে ওনার ইউনিটের কয়েকজন, বললাম যেহেতু সকাল সকাল ওনাদের মানে বাকি আর কি যাদের শ্যুট ছিল তারা বেরিয়ে গেছিলো, তো ওনাদের ইউনিটের কয়েকজন এবং ওই যে বীজ বাংলোটার যারা এক দুজন যে কেয়ারটেকার ছিল আরও দু একজনের সেদিন শ্যুট ছিল না, তো তারাও ছিল। তো উনি দেখেন যে উনি ওনার ঘরে খাটে শুয়ে আছেন এবং ওনার আশপাশে ওনার ইউনিটের লোকজন। তো ওনার ঘুমটা তখন ভাঙে, মানে তখন আর কি উনি মানে সেন্স ফিরে পান। তো সবাই ওনাকে জিজ্ঞেস করছে যে তোমার কি হয়েছিল, তোমাকে আমরা ফোন করছি সকালবেলা সবাই। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে উনি যে ম্যানেজারকে ফোন করেছিলেন সেই ম্যানেজার কিন্তু ওনার মিস কল পেয়েছিল, মানে কি করে মিস কল হয়েছে উনি জানেন না, কারণ উনি স্পষ্ট দেখেছিলেন যে ওনার ফোনে কোনো টাওয়ার নেই, কোনো সিগন্যাল নেই। তো তারপরে নাকি ওনাকে ফোন করা হয়, মানে সবাই দেখছিল ওনাকে ফোন করা হচ্ছে, ফোন কিছুতেই উনি তুলছেন না।
তারপরে ওনার রুমে নক করা হয়, রুমের নকও যখন করেছে উনি নক, তারপরেও যখন দরজাটা ভিতর থেকে খোলা হচ্ছে না, তো তখন নাকি ওদের ওই কেয়ারটেকার যে ছিল তাদের কাছে মাস্টার কি থাকে, তো সেই তাকে ডেকে মাস্টার কি দিয়ে ওই ঘর খোলা হয়। ঘর খোলার পরে নাকি ওনারা এই ম্যাডামকে ওই যে বেঞ্চটা যে ছিল খাটের পাশে জানলার দিকে, সেখানে নিচে ওরকমভাবে মানে অচৈতন্য অবস্থায় ওনাকে পাওয়া যায়। তো তারপরে ওনাকে আর কি ঘরের মধ্যে আর কি ওনার রুমে বেডে ওনাকে শোয়ানো হয়, মুখে জলের ছিটে ঠিটে দিয়ে, তারপরে মানে আর কি ওনার জ্ঞানটা ফেরানো হয়। তো তারপরে উনি এগুলো জিজ্ঞেস করা হয়। তো তারপরে ওনাদের ইউনিট থেকে একজন ডক্টরকে কল করা হয়। তো সেই ডক্টর আসে, তো বলে যে মানে বিপি প্রচণ্ড রকমভাবে নেমে গেছে, তো ওনারকে বলে এই জিনিসগুলো খেতে হবে তো যাতে ওনার বিপিটা ঠিক হয়, আর ওনাকে বলছে আপনার একটু রেস্ট দরকার। তা সেদিন তো ওনার এমনি অফ ছিল, ওনার কোনো শ্যুট ছিল না। তো সবাই যখন ওনাকে জিজ্ঞেস করছে, যখন ডাক্তার এসে চলে গেল, সব কিছু যখন হয়ে গেল, তো তখন সবাই ওনাকে জিজ্ঞেস করছে যে কী হয়েছিল, মানে তোমার কি মানে প্রথমে যখন ডক্টর এসে বলেছে আর উনি তখন প্রচণ্ড ওনার মাথা ঘুরছে, ওনার শরীরে সেরকম একটা জোর নেই, তো সবাই ভেবেছে যে কোনো কারণে হয়তো ওনার ওয়ার্ক প্রেশার বেশি পড়ে গেছে, সেই জন্যে বিপি ফল করেছে। বাট ওনার মানে আরও এক দুজন যারা ওনার কালিগ ছিল, তো সবাই যখন ওনাকে জিজ্ঞেস করছে যে তোমার এত শরীর খারাপ লাগছিল, তুমি তাহলে বলোনি কেন, আর তুমি রাতের বেলায় বা মানে খাটে না শুয়ে এত দেরি হয়ে গেছিলো আমাদের সকলের, তুমি বাইরে ছিলে কেন, হাট থেকে নেমেছিলে কেন, তো তখন উনি পুরো ঘটনাটা সবার সামনে বলেন। তো সবাই খুব অবাক হয়ে যায়। এবং ওই যে বললাম তখন মানে অনেকেই আর কি পরে যখন ওনাদের ওই 8টার সময় যখন পুরো আবার ইউনিট যাদের আর কি আউটডোর ছিল তারাও যখন চলে আসে, তো সবাই ঘটনাটা জানে যে এরকম এরকম ঘটনা ঘটেছে। তো সবাই বলে যে ওই যে আমি বললাম যে একটা প্রচণ্ড বিকট হাসি ছিল, সেই হাসির আওয়াজটা কিন্তু ইউনিটের যারা আর কি ছিল অনেকেই নাকি ওই রাতের বেলা হলেও অনেকের ওই হাসিতে ঘুম ভেঙে গেছিলো। এবার সবাই ব্যস্ত ছিল সারাদিন, টায়ার্ড। এবার একটা যদি আপনার যদি রাতের বেলা আপনি ধরুন শুয়ে আছেন, একটা যদি এরকম আওয়াজ পানও, আপনি কি সেটা নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করবেন? সেটা তো নয়। ফলে ওনাদের ওখানেও কয়েকজন কিন্তু ওই হাসির আওয়াজটা শুনেছিল। তো হাসির আওয়াজটা যখন মানে আর কি শোনে আর কি, তো তারা ভেবেছে হয়তো কেউ হাসাহাসি করছে বা হয়তো দূর থেকে কোনো আওয়াজ আসছে, ওনারা ওটাতেই আর অতটা ভাবেনি। তো সেই দিনটা ওনার খুব শরীরটা ঠিক যায় না, খুবই খারাপ ছিল, দুর্বল ছিল। তো তার মানে সেদিন রাতে মানে পরের দিন আর যে ঘটনাটা যেদিন ঘটে, তার পরের দিন উনি ভাবলেন যে না, ওনার পক্ষে আর এখানে থাকা সম্ভব না এই রুমে। তো ওনার সাথে আর একজন যে কালিগ ছিল, তো তারা দুজন, আবার তাদের রুমটা অনেকটা বড় ছিল, তো তারা 2জন না 3জন একটা রুমে অ্যাকোমোডেট করেছিল। তো এনাদের মানে যাদের আর কি বাংলো, তো তার সেখানকার কেয়ারটেকারকে বলে ওই রুমে আর একটা এক্সট্রা ফোল্ডিং বেড আর কি অ্যারেঞ্জ করা হয়, এবং সেই বাকি যে দুরাত ওনাকে থাকতে হয়েছিল উনি ওদের সাথে ওনাদের রুম শেয়ার করেছিলেন। তো এই ব্যাপারটা কেন ঘটেছিল, কী ঘটেছিল সে সম্পর্কে উনি কিছুই জানতে পারেনি। তবে যেদিন ওনাদের একদম লাস্ট ডে ছিল, মানে ওনাদের বিকেলের ফ্লাইট ছিল, তো ওনারা দুপুর অবধি ওখানেই ছিলেন। তো ওখানটায় আর কি উনি একটু পায়চারি সেদিন উনি বেশি ওটা সুস্থ বোধ করছিলেন, তো পায়চারি যখন করছিলেন, তো সেখান থেকে গিয়ে না মানে কিছু লোকাল লোকের উল্টো দিকের আর কি বিচের আর কি আরও অনেকটা গিয়ে কিছু লোকাল জায়গা রয়েছে, মানে সেখানে সাধারণ মানুষের আর কি ঘর বাড়ি রয়েছে। তো ওখানে গিয়ে নাকি উনি কয়েকজনকে সকাল সকাল বেরিয়ে জিজ্ঞেস করছে যেখানে এরকম কোনো মেয়ে আছে কিনা। তো ওনাকে না মানে সেভাবে কেউ কিছু বলেনি। তো ওখানে উনি একজনের থেকে আর কি ডাব খেয়েছিলেন, তো তাকে যখন ওভাবে বলছিলেন, তো তখন বলছে যে ওখানে নাকি আর কি বহু বছর আগে একটা মেয়েকে খুন করা হয়েছিল। বাট সেইভাবে আর কি উনি কিছু মানে জানতে পারেনি। তবে ওই মেয়েটার বিষয়ে আর কি এটা জানা গেছিলো যে ওরকম একটা মেয়েকে বহু বছর আগে, ওই বয়সী একটি মেয়ে কোনো একটা কারণে দুষ্কৃতীদের হাতে মেয়েটার আর কি মারা যায়। তো সেটা নিয়ে যা আর কি লিগাল যা হওয়ার দরকার সেসব সবই হয়েছে। এবার হঠাৎ করে ওনাকে কেন ওভাবে দেখা দিয়েছিল বা ওনার সাথে ব্যাপারটা কেন হয়েছিল সেটা উনি জানেন না। তো তবে উনি বাড়ি আসার পরে ওনার মাকে উনি ঘটনাটা বলেন। তো তারপর থেকে ওনার মা ওনাকে একটা মানে ওই ঠাকুরের একটা মানে ওই সুতো মতো ওনাকে দিয়েছেন, যেটা আর কি উনি বিশ্বাস করেন যে ওনাকে সমস্ত জায়গা থেকে প্রোটেক্ট করবে, সমস্ত অশুভ জিনিস থেকে। তো উনি নাকি এখন তারপর থেকে আর কি যখনই ওরকম উনি আউটডোরে যান, মানে যখন ওনার শ্যুট শেষ হয়ে যায় উনি যখন হোটেলে ফেরেন, মানে উনি কারোর সাথেও থাকেন, মানে হয়তো কোনো ওর আরও কোনো হয়তো অ্যাক্ট্রেসরা ওনার সাথে হয়তো রুম শেয়ার করবে। তো মানে ওনার সাথে আর কি ওনার যারা আর কি সহপাঠী যারা থাকেন, অনেক সময় ওনাদের কী করে যে মানে 3-4টে মহিলা আর্টিস্টরা হয়তো 3-4জন মিলে একটা রুম নিল, আবার হয়তো 3-4জন
অন্য মেল আর্টিস্ট তাদের একটা রুম দেওয়া হলো, মানে সব জায়গাতে তো সমান থাকে না। তো তখনও উনি সবসময় ওই রুমে এসে রাতের বেলা শোয়ার আগে উনি নাকি ওই হাতের মধ্যে ওই ধাগাটা উনি জড়িয়ে শোন, এবং উনি বিশ্বাস করেন যে কিছু একটা সেদিন এমন কিছু একটা ওই যে রাতের বেলা উনি পায়চারিটা করছিলেন, এবং আমি বললাম যেহেতু উনি ভেবে দেখেন যে ওনার মা, ওনার ঠাকুমা হয়তো আমাদেরও বাড়ির বড়রা, আপনাদেরও বাড়ির বড়রা হয়তো অনেক সময় একটা কথা বলে থাকেন, আপনারাও হয়তো শুনবেন যে খালি চুলে বেশি পায়চারি করতেন, তাও আবার রাতের বেলা। এবার যেহেতু ওনার চুলটা কিছুদিন আগেই উনি স্পা নিয়েছিলেন, তারপরে শ্যুট যখন হয় তো মানে চুলের মধ্যে অনেক রকমের স্প্রে ঠে করা হয়, তো সেসবের জন্য উনি বাড়িতে এসে ভালো করে হেয়ারটা ওয়াশ করে উনি কিন্তু খালি চুলেই ঘুরছিলেন। তো হতে পারে সেই সব থেকেই হয়তো কোনো একটা হাওয়া বাতাস বা কোনো একটা স্পিরিট হয়তো ওনার মানে পিছু ধাওয়া করেছিল। কিন্তু এটা উনি বিশ্বাস করেন যে যেই স্পিরিটটাই থাকুক না কেন, সে যা করার বাইরে থেকে করেছে, যেহেতু ওনার কাছে ওই শ্রী মা লক্ষ্মী আর শ্রী গণেশ ঠাকুরের যে একটা ছোট্ট যে জিনিসটা ছিল ওনার কাছে আশীর্বাদী, তো সেটার জন্য উনি বিশ্বাস করেন যে হয়তো ওনার কোনো বড়সড় ক্ষতি করতে পারেনি। তো তারপর থেকে উনি এই বিষয়গুলোকে মানে শ্যুট বাদে উনি এই জিনিসগুলোকে নিজে মানেন, এবং রাতের বেলা উনি ওই যে ওনার মা যেটা আর কি ওনাকে বলতেন সেটাকে উনি একদম বিশ্বাস করেন এবং সেটাকে মান্যতা করেন যে খুব রাতের বেলা উনি চুল খুলে ওরকমভাবে অ্যাটলিস্ট কোনো আননোন জায়গায় উনি বাইরে ঘোরেন না। তো এটাই ছিল ঘটনা। আর ম্যাডামকে অনেক ধন্যবাদ। আমাদের হয়তো নতুন বছর এটাও একটা প্রাপ্তি যে আপনার মতো একজন মানুষ তিনি তার এত ব্যস্ততার মধ্যেও সময় করে আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন এবং আমাদের ঘটনা নিয়মিত শোনেন। সকলে ভালো থাকবেন, এবং আপনারা প্লিজ নিশ্চয়ই ম্যাডাম ওই ঘটনাটা শুনবেন, আপনারা প্লিজ একটু বেশি বেশি করে কমেন্ট করবেন, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর একটু আপনারা ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে এই ঘটনাগুলো একটু শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।